আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে এই যে গাঠনিক সমানতার যে পার্টগুলো ছিল, শিকল সমানতা, অবস্থান, কার্যকরীমূলক, মেটামরিজম, টোটোমারিজম এই বিষয়গুলো আমরা খুবই বিস্তারিত দেখার চেষ্টা করেছি। আজকে আমরা হচ্ছে স্কেলের সমানতার যে পার্টটা, জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা এই পার্টটুকু কভার করার চেষ্টা করব। এবং হচ্ছে আমরা আজকে বেসিক্যালি খুব ইন ডিটেইলস ফোকাস করব জ্যামিতিক সমানতার উপর এবং যদি সম্ভব হয় আজকে আমরা ডিটেইলসে আলোক সমানতাটাও কভার করার চেষ্টা করব। সো দেখি কতদূর যাওয়া যায়। আমাদের সামনে কিছু কোয়েশ্চন আছে, ওইগুলা আশা করি তুমি পারবা। সো আমি এগুলাতে না যাই আর। এগুলা আশা করি পারবা। খুব সহজ কোয়েশ্চন। আমরা এগুলা বেসিক আলোচনা করছি তো। সো আশা করি তুমি এগুলা পারবা। না পারলে আমাকে জানাবা। ওকে? ঠিক আছে। সো আজকে আমরা জ্যামিতিক সমানতা আলোচনা করব। তো আমি এই পেজটা স্কিপ করি আপাতত। এই জাস্ট সামারি আরকি। জাস্ট আমি যে আলোচনা করব তার সামারিটা এখানে। জাস্ট আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি এখানে। সো জ্যামিতিক সমানতা। আমি জাস্ট এখানে সংজ্ঞাটা লিখি। আচ্ছা, সংজ্ঞা পরে লিখি। আমি জাস্ট আগে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরে নাও আমার মিথেন CH3, আচ্ছা ধরে নাও ইথেন CH3CH3। এই যে ইথেন এইটাকে আমি ধরো এইভাবে লিখলাম, সাপোজ এইভাবে ধরে লিখলাম, এইভাবে লিখলাম। এই যে এইবার এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা আছে, এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা আছে, এই বন্ড বরাবর এই মলিকুলটা রোটেট করতে পারে এইরকম। ধরো এই বন্ডকে সে কেন্দ্র করে এইভাবে সে মলিকুলটা রোটেট করতে পারে। সো যদি এই বন্ড বরাবর মলিকুলটা রোটেট করে, তাহলে এই যে মলিকুলটা আছে না, ইথেন মলিকুলটা, এটা ভিন্ন কনফিগারেশন পাওয়া যায়, ভিন্ন ধরনের কনফিগারেশন পাওয়া যায়। সো ওইগুলোকে আমরা কনফিগারেশন না বলে কনফরমেশন বলি। জাস্ট তুমি কনফরমেশন টার্মটার সাথে পরিচিত না দেখে আমি তোমাকে কনফিগারেশন বললাম, বাট এটা আসলে থিওরিটিক্যালি ভুল। মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর যদি এরা রোটেট করতে পারে বা ঘুরতে পারে, তাহলে দেখা যায় ভিন্ন কনফরমেশন পাওয়া যায়, ভিন্ন কনফরমেশন পাওয়া যায়, মানে ভিন্ন একটা গঠন পাওয়া যায় আর কি। সো ওইগুলাকে বলা হয় কি, কনফরমেশন বা কনফরমেশনাল আইসোমার। তো রোটেশন হওয়ার মাধ্যমে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের রোটেশন হওয়ার মাধ্যমে আমরা যেগুলা পাচ্ছি, যে সকল আইসোমার পাচ্ছি, ওগুলোকে আমরা বলতেছি কনফরমেশনাল আইসোমার, যেটা তোমার এইচএসসি সিলেবাসে নাই, অ্যাডমিশনের সিলেবাসে নাই। তো এটা আমি কেন বললাম একটু পরে বুঝতে পারবা। তাহলে এখান থেকে নোট করার পয়েন্টটা কি, যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর হ্যাঁ মলিকুলের রোটেশন হতে পারে, এটা হচ্ছে ফ্রি রোটেশন। ফ্রি রোটেশন কেন বললাম, কারণ এটা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে। এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে একদম তোমার 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেলে ঘুরতে পারে। তো যখন দেখা যায় যে 0 ডিগ্রিতে থাকে তারা, ওইটাকে বলা হয় একলিপসড বা স্ট্যাগার্ড বলা হয়, সম্ভবত একলিপসড বলা হয় এটা, যখন 0 ডিগ্রিতে থাকে। তারপরে যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা রোটেট করে, তখন হচ্ছে যে এটাকে বলা হয় গৌস কনফরমেশন। এরপরে হচ্ছে যখন একদম 180 থাকে, এটাকে বলা হয় অ্যান্টাই, মানে বিপরীত। একদম যদি 180 ডিগ্রি কোণে থাকে গ্রুপগুলা, ওটাকে বলা হয় অ্যান্টাই। সাপোজ ধরে নাও যে এরকম যদি থাকে, ধরো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। ধরে নাও এটা হচ্ছে এখানে মিথাইল গ্রুপ একটা আছে, আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে, তার মানে এরা কি 180 ডিগ্রি কোণে আছে না, ওটাকে বলা হয় কি, ওটাকে বলা হয় অ্যান্টি কনফরমেশন। এগুলো আমাদের লাগবে না, জাস্ট আমি তোমাকে এগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি কেন, আমার একটু পরে জিনিসগুলো লাগবে, একটু পরে, মানে এক্স্যাক্টলি এই জিনিসগুলো লাগবে না, বাট এগুলার সামারিটা আমার কাছে লাগবে একটু। তো যেটা বললাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর এখানে রোটেশন হওয়া সম্ভব। ওকে, আচ্ছা এই পর্যন্ত তুমি জানো। এইবার আমি যদি তোমাকে বলি যে আমি ধরো একটা মলিকুল নিলাম CH2 ডবল বন্ড CH2 ইথিন নিলাম। এইখানে আমি যদি এটাকে এইভাবে লিখি, ধরো এইভাবে লিখলাম। এইবার এখানে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই ডাবল বন্ড বরাবর কি আমি মলিকুলটাকে ঘোরাতে পারবো বা রোটেশন করতে পারবো? যেমনটা আমি এখানে পারছিলাম। এখানে কি সম্ভব? ফ্রি রোটেশন সম্ভব, ফ্রি রোটেশন পসিবল। তাহলে আমি কি সেম ভাবে এখানে ফ্রি রোটেশন করতে পারবো? এটা হচ্ছে আমার প্রশ্ন তোমার কাছে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা কি এখানে ফ্রি রোটেশন করতে পারবো কি পারবো না?
এখন এক বাক্যে যদি আনসার দিই, আমরা এখানে ফ্রি রোটেশন করতে পারবো না। ফ্রি রোটেশন বা মুক্ত আবর্তন আমরা এখানে পারবো না। কেন পারবো না, এইটার ব্যাখ্যা আমি তোমাকে পড়ে দিচ্ছি। মানে এখানে কেন ফ্রি রোটেশন সম্ভব না, কার্বন কার্বন ডবল বন্ডে কেন ফ্রি রোটেশন সম্ভব না, এর ব্যাখ্যা আমি তোমাকে একটু পরে দিচ্ছি। বাট আপাতত তুমি এইটুকু মেনে নাও যে এখানে ফ্রি রোটেশন হচ্ছে না। এইবার এখানে ফ্রি রোটেশন না হওয়ার কারণে যে জিনিসটা হয়, তোমার কার্বন কার্বন ডাবল বন্ড বরাবর ফ্রি রোটেশন না হওয়ার কারণে যে জিনিসটা হয়, যে সকল মলিকুলে এইরকম ডাবল বন্ড থাকে ওইগুলাতে দেখা যায় যে এই বন্ড বরাবর যেহেতু ফ্রি রোটেশন হয় না, তাই দেখা যায় যে একটা মলিকুল থেকে আমরা দুইটা ভিন্ন কনফিগারেশন পাই, দুইটা ভিন্ন কনফিগারেশন পাই। জিনিসটা হয়তো তুমি বুঝো নাই, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে চলো বুঝাই। ধরে নাও তোমার কাছে এই মলিকুলটা আছে, ধরে নাও এটা আছে এ বি, আর এদিকে এ আর বি আছে, মানে এই এ আর এই এ একই জিনিস ধরে নাও সাপোজ। এইবার আমি তো এই বন বরাবর রোটেশন করতে পারতেছি না, পারতেছি না। ধরো আমি এই বন বরাবর রোটেশন করলাম, সাপোজ ধরে নাও রোটেশন করলাম, মানে এটা তো পসিবল না। থিওরিটিক্যালি ধরে নাও আমি একবার করলাম, তাহলে করলে কি পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে। সরি দাঁড়াও একটা মিনিট, করলে কি পাওয়া যাবে, যেহেতু এটা রোটেট হয়ে গেছে মানে একদম ঘুরে গেছে, তখন কি হবে, এই বিটা চলে যাবে উপরে আর এই এ চলে আসবে নিচে। ঠিক এখানে এরকম করবে, এটা চলে যাবে উপরে আর এটা চলে আসবে নিচে, এরকম হয়ে যাবে না ভাই? তাহলে বলো তো এই জিনিসটা এইটা আর এটা কি ভিন্ন জিনিস? একই তো, মানে এই মলিকিউল আর এই মলিকুল এটা কি ভিন্ন জিনিস হলো? ভিন্ন জিনিস না, এটা কিন্তু সেম হয়ে গেল। সেম না, দেখো আগে কিন্তু দুইটা বি কিন্তু নিচে ছিল, এখন উপরে চলে গেছে, একই তো। মানে এটা তো একই দিকেই আছে, দুইটাই তো নিচে আছে, মানে দুইটাই তো সেম ইয়েতে আছে, সেম সাইডে আছে না। মানে ধরো এই দুইটা যেভাবে আছে এখানে যেরকম ছিল মানে ইকুইভ্যালেন্ট পজিশন, এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট পজিশনে আছে। আবার এখানেও এরা যে ইকুইভ্যালেন্ট পজিশনে ছিল এখানেও কিন্তু ওই পজিশনে আছে। জাস্ট জাস্ট আমি এটা উপরে এটাকে নিচে নিছি। মানে আমি যেটা তোমাকে বোঝাতে চাইছি এখানে, যদি আমি ডাবল বন্ড বরাবর এটাকে ঘুরাই দেই তাহলে কিন্তু আমি একই মলিকুলটাই পাবো, একই কনফিগারেশনটাই পাবো এখানে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এবার আমি এটা মুছছি, দাঁড়াও। এটা যেহেতু পসিবল না সেটা আমার এখানে লিখে লাভ নাই। মানে আমি জাস্ট তোমাকে থিওরিটিক্যালি বুঝালাম, যদি এটা এখানে রোটেশনটা হয় তাহলে যে ঝামেলাটা হয় আমি একই মলিকুল পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু এখানে এইরকম রোটেশন হয় না, যেহেতু এখানে এরকম রোটেশন হয় না, তাই যেটা দেখা যায় সেটা হচ্ছে আমি এই রকম বন্ড বরাবর ডাবল বন্ড বরাবর রোটেশন করতে পারবো না। তাই দেখা যায় যে এইরকম রোটেশন না হওয়ার কারণে দেখা যায় যে আমি এই এ কে যদি একবার উপরে রাখি আর এ কে যদি আমি একবার নিচে রাখি, একবার ধর উপরে রাখলাম একবার নিচে রাখলাম, তাহলে এই দুইভাবে কিন্তু আমি এই গ্রুপগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। এই যে এ এবং বি, এটাকে আমি একবার চাইলে বি কে উপরে রাখতে পারি, একবার চাইলে নিচে রাখতে পারি। যেমন ধরো এইরকম, ধরো এই এ কে আমি নিচে নিয়ে আসলাম আর এটাকে উপরে নিয়ে আসলাম, এটা কিন্তু সেম কনফিগারেশন না। এই দুইটা কিন্তু সেম কনফিগারেশন না। দেখো এখানে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে অবস্থান, আগে বি ছিল নিচে, এখন চলে গেছে উপরে। সো এখন যেহেতু এদের কার্বন কার্বন ডাবল বন্ড বরাবর রোটেশন হওয়া সম্ভব নয়, তাই আমি চাইলে এদেরকে এরকম এদের পজিশন চেঞ্জ করতে পারি। আর এরকম পজিশন চেঞ্জ করলে দুইটা ভিন্ন কনফিগারেশন পাওয়া যায়। এরা হচ্ছে ভিন্ন কনফিগারেশন, ভিন্ন কনফিগারেশন এরকম পাওয়া যায়। আর এই ভিন্ন যে কনফিগারেশন পাওয়া যায় তার মানে কি সেম মলিকুলার ফর্মুলা, সেম মলিকুলার ফর্মুলা, সেম স্ট্রাকচারাল ফর্মুলা, মানে আণবিক সংখ্যা সেম, কার্বনের সংখ্যা সেম, কিন্তু এদের অ্যাটমগুলার বা এদের যে গ্রুপগুলা এগুলার অ্যারেঞ্জমেন্ট ভিন্ন। এদের অ্যারেঞ্জমেন্ট ভিন্ন নয়, এদের অ্যারেঞ্জমেন্ট ভিন্ন। এই অ্যারেঞ্জমেন্ট ভিন্ন হওয়ার কারণে কি হলো, ভিন্ন কনফিগারেশন পাওয়া গেছে। আর এই ভিন্ন কনফিগারেশন কি বলা হয় এখানে, আইসোমার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে জ্যামিতিক টার্মটা আমরা লিখতে পারি চাইলে জিওমেট্রিক আইসোমার, জিওমেট্রিক আইসোমার। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমি একটু সামারি করি যে এই কার্বন কার্বন ডাবল বন্ড বরাবর রোটেশন না হওয়ার কারণে, মানে রোটেশন পসিবল না হওয়ার কারণে যে জিনিসটা হয়, আমার এই যে এদের সাথে যে গ্রুপগুলো থাকে এদের মধ্যে দুই ধরনের বিন্যাস বা দুই ধরনের অ্যারেঞ্জমেন্ট পসিবল হয়। এই দুই ধরনের অ্যারেঞ্জমেন্টের কারণে দুই ধরনের কি পাওয়া যায় বলতো, কনফিগারেশন পাওয়া যায়। এই দুইটা কনফিগারেশনকে বলা হয়
পরস্পরের জিওমেট্রিক আইসোমার, এবং এই ঘটনাটাকে বলা হয় জিওমেট্রিক্যাল আইসোমারিজম। আশা করি জিনিসটা বেসিক বুঝতে পারছো একদম। ওকে, সামারি কি আমি আবার বলি দাঁড়াও। সেটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর রোটেশন সম্ভব। সো এইখানে রোটেশন হওয়ার কারণে এখানে আরেক ধরনের আইসোমারিজম পাওয়া যায়, যেটা আমাদের সিলেবাসের বাইরে। বাট আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড বরাবর রোটেশন হয় না, পসিবল হয় না। এটা কেন পসিবল হয় না এটা পরে আলোচনা করতেছি। যেহেতু এখানে রোটেশন পসিবল হয় না, তাই দেখা যায় যে এদের মধ্যে একটা মলিকুল থেকেই দুইটা কনফিগারেশন পাওয়া যায়। কিরকম দুইটা কনফিগারেশন পাওয়া যায়? আমি জাস্ট এদের গ্রুপগুলোকে যদি অবস্থান পরিবর্তন করে দিই, তাহলে দুইটা কনফিগারেশন পাওয়া যায়। এই দুইটা কনফিগারেশনকে বলা হয় পরস্পরের জিওমেট্রিক আইসোমার, এবং এই প্রসেসটাকে বলা হয় জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিনিসটা বুঝতে পারছো আশা করি। চলো আমরা একটু সংজ্ঞা লিখে দিই এখন। চলো একটা পেজ নেই, এখানে এখানে একটা পেজ আছে, নেক্সট পেজে আমি চলো একটা সংজ্ঞাটা লিখে দিই। সংজ্ঞাটা হচ্ছে জাস্ট আমি লিখতেছি জাস্ট লেখার জন্য, এখানে বই থেকে দেখে দেখে লিখি আমি। জৈব যৌগের, দাঁড়াও, সংজ্ঞাটা লিখলে কি জিনিসটা আমাদের একদম মানে ফর্মালি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে তো আমি তোমার হচ্ছে ইনফর্মালি জিনিসটা বুঝালাম, সরি দাঁড়াও, ইনফর্মালি বুঝালাম। তো এখন যদি সংজ্ঞাটা লিখি তাহলে একটা ফর্মাল একটা কনক্লুশন চলে আসবে এখানে। জৈব যৌগের কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর এই বইয়ে ভুল লেখছে সম্ভবত। এখানে কার্বন কার্বন মানে বন্ধন না বলে কার্বন কার্বন দ্বিবন্ধন বলে এটা জিনিসটা স্পেসিফিক হয়। হ্যাঁ, এখানে কার্বন কার্বন বন্ধন না বলে দ্বিবন্ধন বলতে হবে। দুইটা বই আমার কাছে আছে, তো একটা বইয়ে আর কি এটা ইনকমপ্লিট, কার্বন কার্বন দ্বিবন্ধন বলতে হবে এখানে। দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে, সম্ভব নয়। তখন ভিন্ন কনফিগারেশন যুক্ত ওকে, চলো আমি একটু রিক্যাপ করি জিনিসটা। জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে, এটা কিন্তু সম্ভব হবেই না কোনো সময়, হ্যাঁ, দ্বিবন্ধন বরাবর মুক্ত আবর্তন সম্ভব হবে না, ফ্রি রোটেশন। তখন কি পাওয়া যায়? ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অণু পাওয়া যায়। কেন পাওয়া যায়? এই যে একটু আগে ব্যাখ্যা করলাম, আবার চলো ব্যাখ্যা করি কেন পাওয়া যায়। এই যে যদি তোমার এই ডাবল বন্ড বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হয়, তখন যে জিনিসটা হয়, এই গ্রুপগুলাকে চেঞ্জ করলে, মানে এই গ্রুপগুলার পজিশন তুমি যদি একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ করো, তাহলে ভিন্ন কনফিগারেশন পাওয়া যায়। যদি মুক্ত আবর্তন সম্ভব হইতো, তখন কিন্তু ভাই এরকম ভিন্ন কনফিগারেশন পাওয়া যেত না। আমি যেটা শুরুতে দেখাইছিলাম, মনে আছে? শুরুতে দেখাইছিলাম না, যদি মুক্ত আবর্তন সম্ভব হইতো তাহলে এটা কিন্তু ঘুরে ফিরে একই মলিকুল হয়ে যেত। সো একই মলিকুল হয়ে গেলে কিন্তু ভিন্ন কনফিগারেশন পাওয়া যাবে না, বলে ভিন্ন মানে আইসোমারটা তখন পাওয়া যাবে না।
তো যেহেতু এখানে মানে মুক্ত আবর্তন সম্ভব হয় না, তাই এই গ্রুপগুলোকে তুমি যদি ইন্টারচেঞ্জ করো তাহলে একটা মলিকুল থেকে দুইটা কনফিগারেশন পাওয়া পসিবল। সো এটাই বললো এখানে। এবং এই ধরনের যৌগকে, এই কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগকে পরস্পর কি বলা হয়, জ্যামিতিক সমাণু বলা হয়। সো দিস ইজ দা আমাদের ফর্মাল ডেফিনেশন। এখন আমরা একটু আমাদের ইফেক্টিভ ডিসকাশনে যাব। মানে ইফেক্টিভ ডিসকাশন বলতে বোঝাচ্ছি আমাদের অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনাতে যাব আমরা। এইবার আসো আমরা দেখব যে কোন ধরনের মলিকিউল আসলে এখানে এই ধরনের সমানতা প্রদর্শন করে। চলো। ওকে, লেখা সুন্দর হচ্ছে না, সরি, এর জন্য আমি ওকে। সো কোন কোন কন্ডিশন মেনে চললে মলিকিউলগুলা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো একটা জিনিস আমি এর আগেই আলোচনা করে রাখি, সেটা হচ্ছে একটু সাদা কালি ইউজ করি। ধরে নাও আমার কাছে একটা মলিকিউল আছে এইরকম, ধরো এখানে আছে মিথাইল, এখানে আছে ইথাইল আছে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ডাবল বন্ড আছে, যেহেতু মুক্ত আবর্তন সম্ভব হবে না। এইবার এই যে গ্রুপটা আর এই গ্রুপটা, এটা সেম না, সেম হাইড্রোজেন। তো ধরে নাও এটা হচ্ছে লাল হাইড্রোজেন আর এটা হচ্ছে নীল হাইড্রোজেন, সরি, নীল হাইড্রোজেন। এইবার তুমি যদি এই দুইটা, আমরা কি দেখছিলাম না যে ভিন্ন কনফিগারেশন কিভাবে পাওয়া যায়, এই দুইটা গ্রুপকে যদি ইন্টারচেঞ্জ করি আমরা, এটাকে এখানে নিয়ে আসলাম আর এটাকে এখানে নিয়ে গেলাম, ইন্টারচেঞ্জ করলে ভিন্ন কনফিগারেশন পাওয়া যায়। এইবার তুমি ধরে নাও এই লালটাকে তুমি এখানে আনলা, লালটাকে তুমি এখানে আনলা আর নীলটাকে তুমি এখানে নিলা, জাস্ট মানে ইন্টারচেঞ্জ করছো গ্রুপগুলোকে, তাহলে কি পাওয়া যাবে এখানে? এটা মিথাইল, এটাকে আমরা সংক্ষেপে এরকম ME লিখি ইউনিভার্সিটিতে, আর এটা হচ্ছে ইথাইল, এটাকে আমরা ET লিখি সংক্ষেপে। আর তাহলে এখানে চলে আসবে কি, লালটা চলে আসবে এখানে, লাল হাইড্রোজেন, আর নীল হাইড্রোজেন চলে আসবে এখানে, এটা হচ্ছে এরকম, এরকম না? এখন ভাই বলো, আমি তো তোমাকে বোঝানোর জন্য লাল নীল দিছি, এই দুটা কি সেম হাইড্রোজেন না? মানে এটা যে হাইড্রোজেন, এটা তো সেম হাইড্রোজেন, তাই না? সেম হাইড্রোজেন। তার মানে এখানে যেহেতু দুইটা সেম গ্রুপ ছিল, তুমি যদি এদের পজিশনকে ইন্টারচেঞ্জ করো তাহলে দেখো তুমি কিন্তু ভিন্ন কিছু পাইছো। মানে এরা কি ভিন্ন কিছু? এই দুইটা মলিকুল ভিন্ন কিছু না, মানে এদের কনফিগারেশন কি ভিন্ন? ভিন্ন কনফিগারেশন না। তার মানে এরা সেম কনফিগারেশন, সেম কনফিগারেশন, সেম কনফিগারেশন। এখন যদি সেম কনফিগারেশন হয় তাহলে কি তারা জ্যামিতিক সমাণু হবে? না। সমাণু হওয়ার জন্যই তো তোমাদের এদের কনফিগারেশন ভিন্ন হতে হবে। তার মানে যদি আমাদের এখানে সেম গ্রুপ থাকে, মানে ডাবল বন্ডের কার্বনের সাথে যদি সেম গ্রুপ যুক্ত থাকে, তাহলে আমরা কিন্তু এদের ইন্টারচেঞ্জ করার মাধ্যমে ভিন্ন কনফিগারেশন পাবো না, রাদার আমরা সেম কনফিগারেশন পাবো। তো সেম কনফিগারেশন পাইলে কিন্তু আমরা আর জ্যামিতিক সমাণু পাচ্ছি না, পাচ্ছি না। তার মানে এখান থেকে আমরা একটা একটা কন্ডিশন ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে যদি কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তাহলে হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। যদি সেম গ্রুপ যুক্ত থাকে তাহলে যে মানে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। জিনিসটা বোঝা গেল? সো আমরা চলো নেক্সট পেজে এই কন্ডিশনগুলো একটু লিখে রাখি। আমরা এখানে একটা পেজে এই কন্ডিশনগুলো লিখে রাখি, চলো। নাম্বার 1 কন্ডিশন, নাম্বার 1 কি লেখা যায়? যে এইরকম লেখা যায় সংক্ষেপে, এরকম হতে হবে, কনফিগারেশনকে এরকম হতে হবে। এরকম হওয়া মানে কি?
এরকম মহা মানে হচ্ছে এই যে এরকম, মানে ডাবল বন্ডের সাথে সেম গ্রুপ যুক্ত না। এ বি, এ বি দেখো এরকম এরকম না, যে এখানে এ আর বি আছে, তো এ আর বি কিন্তু সেম না, তাই না? এখানে এ আর বি সেম না, মানে এই যে কার্বনটা এর সাথে কিন্তু সেম গ্রুপ যুক্ত থাকতে পারবে না, আবার এই কার্বনের সাথেও সেম গ্রুপ যুক্ত থাকতে পারবে না। সো এটা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে এইরকম কনফিগারেশন থাকলে, ঠিক আছে? আবার 2 নম্বর কন্ডিশন, আচ্ছা এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন এখানে এ আর বি আছে, এখানে এ আর ডিও থাকতে পারে। মানে মূল কথা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে তোমার সেম গ্রুপ যুক্ত থাকবে না, এটা হচ্ছে মূল কথা। এখন এ বি আছে এখানে, এখানে এ ডি আছে, তো এরা কিন্তু সেম গ্রুপ না, মানে এই গ্রুপ আর এই গ্রুপ কিন্তু সেম না, আবার এইটাও এটা কিন্তু সেম না। সো এরকম ভিন্ন হতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোনোভাবে যদি এরকম হয়ে যায়, কোনোভাবে যদি এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, ধরো এ এ আছে, এখানে এ আর বি আছে, যদি কোনোভাবে এরকম হয়ে যায় যে, দাঁড়াও, যে এখানে দুইটা গ্রুপ সেম, তাহলে কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। আমার কথা কি বুঝতে পারছো? সো এই দুইটা ক্ষেত্রেই কিন্তু পসিবল, কিন্তু এইটা এই ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, বিকজ এই গ্রুপগুলো কি হয়ে গেছে বলতো, সেম হয়ে গেছে। এই সেম হওয়ার কারণে এদেরকে যদি ইন্টারচেঞ্জ করি সেম কনফিগারেশন পাওয়া যাবে, ফলে সমানতা পাওয়া যাবে না। ঠিক আছে জিনিসটা? ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তার মানে কনফিগারেশন গুলা এইরকম হতে হবে যে ডাবল বন্ডের সাথে সেম গ্রুপ যুক্ত থাকতে পারবে না, ডাবল বন্ডের সাথে ডাবল বন্ডেড কার্বনের সেম গ্রুপ, মানে সেম গ্রুপ ডাবল বন্ডেড কার্বনের সাথে যুক্ত দুটি গ্রুপ। ফাইন, এই তো একটা কন্ডিশন বোঝা গেল। এখানে কিন্তু কনফিগারেশন আরো অনেকভাবে হইতে পারে, যেমন ধরে নাও, আচ্ছা দাঁড়াও এটাকে আমি কপি করে এটাকে ছোট করে জিনিসটাকে, এটাকে কিভাবে করে, এইভাবে সম্ভবত করে, ওয়েট, সরি, ওয়েট, সরি, এটা কোন দিকে গেল এখন? আচ্ছা আমার এখান থেকে আবার আবার লিখতে হবে, দুঃখিত। এখানে 2 নম্বর, আচ্ছা আমরা এইটাকে মানে এইরকম কনফিগারেশন থাকলে এই মানে জ্যামিতিক সমানতা হওয়া সম্ভব। আরেকটা, আরেক ধর আরো অনেক ধরনের ইয়ে আছে, কনফিগারেশন আছে, যেমন ধরো এইরকম,
এখানে AB আছে, এখানে BD আছে। সো এই যে এরকম দেখো এরা কিন্তু এই যে এই গ্রুপ এরা কিন্তু ভিন্ন গ্রুপ, তাই না? এই গ্রুপ কিন্তু ভিন্ন গ্রুপ। সো এভাবে কিন্তু জ্যামিতিক সমানতা হওয়া সম্ভব। মানে এইরকম কনফিগারেশন হইলেও কিন্তু জ্যামিতিক সমানতা পসিবল। এটাকে 3 নম্বর দিই আমরা, এটাকে 2 নম্বর দিই। 4 নম্বর দেখো, 4 নম্বর আরেকটা কনফিগারেশন চলো আমরা দেখাই। ধরো না হচ্ছে এইরকম হতে পারে AB, এখানে হচ্ছে ধরো D and E। বুঝতে পারছো? সো এরকম কনফিগারেশন হলে কিন্তু জ্যামিতিক সমানতা হওয়া পসিবল। বুঝতে পারছো? বাট একটা ক্ষেত্রে পসিবল না, সেটা আমি আগেও দেখাইছিলাম, জাস্ট এটা কেটে গেছে, এর জন্য আবার দেখাই আমি। এটা হচ্ছে এই ক্ষেত্রে আমি এটাকে স্পেশাল ভাবে লিখে রাখি। এখানে কি বললাম যে যদি ডাবল বন্ডেড কার্বনের সাথে, এই যে ডাবল বন্ডেড কার্বন হচ্ছে এইটা এবং এইটা, সো এই ডাবল বন্ডের কার্বনের সাথে যদি আমার সেম গ্রুপ থাকে, যেমন ধরো এইটাও এ এটাও এ, এরা হচ্ছে সেম গ্রুপ, এরকম যদি সেম গ্রুপ থাকে তাহলে কিন্তু আমি যদি এদের পজিশনকে ইন্টারচেঞ্জ করি তাহলে আমি কিন্তু নতুন কনফিগারেশন পাবো না, মানে ভিন্ন কনফিগারেশন পাবো না। কাজেই এইরকম যদি ডাবল বন্ডের কার্বনের সাথে যুক্ত গ্রুপ দুটো যদি সেম হয় তাহলে এরা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। সো এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু কি করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। বাট এই ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কথা বোঝা গেল জিনিসটা? কাজেই আমাদের হচ্ছে কনফিগারেশনটা কোনোভাবেই কিন্তু এইরকম হওয়া যাবে না। কোনোভাবে এরকম হওয়া যাবে না। হতে হবে এই 4টার মধ্যে যেকোনো একটা। বুঝতে পারছো? বেসিক্যালি এই 4টার মধ্যেই একটা হবে। এর বাইরে আসলে কনফিগারেশন হওয়া পসিবল না। মানে সবগুলা কেসই এই 4টার মধ্যেই পড়ে যাবে। আর এরকম হলে কিন্তু তোমার হবে না। এরকম মানে ডাবল বন্ডের কার্বনের সাথে যদি যুক্ত গ্রুপগুলা সেম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। সো আমি এখানে নোটটা লিখে দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ নোট। নোটটা লিখে দিই এখানে, চলো। আচ্ছা, এই নোটটা কিন্তু লিখলে আবার পেজের বাইরে চলে যাবে। সো এটা আমার যে পিডিএফ দিলে পিডিএফ কিন্তু আবার আসবে না। এটা আমার নেক্সট পেজে লিখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, সো ডাবল বন্ডের কার্বনের সাথে যুক্ত গ্রুপ দুটি সেম হতে পারবে না, এটা কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, এখানে কন্ডিশন আরো একটা লিখতে হবে, যেটা হচ্ছে 5 নম্বরে। এটা কন্ডিশন না, মানে এটা হচ্ছে জাস্ট কোথাও কন্ডিশন হিসেবে লিখে রাখি যে মানে জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য 2 ধরনের মলিকিউল হতে হবে। একটা হচ্ছে অ্যালকিন বা ডাবল বন্ডেড মলিকিউল, আর এটা হচ্ছে তোমার সাইক্লিক মলিকিউল বা চাক্রিক মলিকিউল। তো এটা বইয়ের মধ্যে আছে, আমি একটু গুছিয়ে লিখে দিই।
এটা ছিল ব্যাখ্যা করি একটু আমি, যে চাক্রিক যৌগ আর প্রতিস্থাপিত অ্যালকিন এরা কেন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। বিকজ যত অর্গানিক মলিকুল আছে সবগুলা অর্গানিক মলিকুলের মধ্যে এই দুই ক্যাটাগরি মলিকুল, প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক জৈব যৌগ, এই দুই ক্যাটাগরির মলিকুলগুলাই মানে মুক্ত আবর্তন পসিবল হয় না এদের ক্ষেত্রেই। বুঝতে পারছো জিনিসটা? মানে যত অর্গানিক মলিকুল আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, অ্যামাইড যত আছে সবগুলার মধ্যে শুধুমাত্র এই দুই ক্যাটাগরির বা এই দুইটা সমগোত্রীয় শ্রেণীর মলিকুল গুলার মধ্যেই কি মানে মুক্ত আবর্তনটা বন্ধ থাকে বা মুক্ত আবর্তনটা পসিবল হয় না, আর বাকি সবার ক্ষেত্রে মুক্ত আবর্তনটা পসিবল হয়। এই জন্য এরাই শুধুমাত্র জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। ক্লিয়ার জিনিসটা? ওকে। সো আমাদের এই তো মোটামুটি কন্ডিশনগুলো কভার হয়ে গেল। এই কনফিগারেশন থাকতে হবে, আর হচ্ছে মলিকুলগুলোকে অবশ্যই প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক জৈব যৌগ হতে হবে। এইবার তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাই এইটা মানে কি, এই জিনিসটা আবার কি, এইটা আবার কি, তাই না? প্রতিস্থাপিত অ্যালকিন এইটা আবার কি? চলো আমি এটা আলোচনা করি একটু। এটা আমি চলো আলাদা পেজে আলোচনা করি। প্রতিস্থাপিত অ্যালকিন কি আর চাকরির যৌগ তো বুঝতেই পারছো, তাই না? চাকরি এটা তো বোঝানোর কিছু নাই, যেটা মানে চাকরিক হবে আর কি, সাইক্লিক হবে। হ্যাঁ, এটা ওই যে তোমার সাইক্লিক ব্রোমাইড, সাইক্লিক অ্যালকাইড থাকে না, এইরকম। এটা এক্সাম্পল দিই, তোমাকে জিনিসটা বুঝতে পারবা। এটা না বোঝার কিছু নাই তো, আমি জাস্ট তোমাকে তাও মানে দেখাচ্ছি জিনিসটা একদম ক্লিয়ার হওয়ার জন্য। আমি জানি এগুলো তুমি জানো, তাও দেখাচ্ছি। ধরে নাও যে এইরকম মলিকুলটা, এই যে এটা ধর, এখানে হাইড্রোজেন আছে, এখানে মিথাইল আছে একটা, এই যে চাকরির যৌগ এটা, তাই না? এটা একটা চাকরিক যৌগ। সো এখানে একটা জিনিস তোমার জানা আছে কিনা জানি না আমি, এই প্রতিটা কোণ, যে এই যে একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এগুলো কিন্তু প্রতিটা কার্বন, বুঝতে পারছো? সো আমি যদি সামহাও এটা না লিখি, ধরে নাও যে এটা না লিখলাম আমি, এটা না লিখে আমি এইরকম লিখে দিলাম, তোমাকে বুঝতে হবে এখানে মিথাইল আছে একটা, তোমাকে বুঝতে হবে এখানে একটা কি আছে, মিথাইল আছে। এখানে না লিখে দিলে বুঝতে হবে এটা মিথাইল আছে এখানে, ঠিক আছে? সো এটাই আর কি। আচ্ছা, চলো আমি প্রতিস্থাপিত অ্যালকিনটা আমি পরে পেজে আলোচনা করি, এটা কি। এটা আসলে অত ইম্পর্টেন্ট কিছু না প্রতিস্থাপিত অ্যালকিন কি, বাট তাও তোমার মনের মধ্যে যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা আমি আগেই আনসার দিয়ে দিচ্ছি। ভাই একটা জিনিস বলে রাখি, এই অর্গানিক কেমিস্ট্রি যেটা, এটা পড়ানো মানে এটা যদি পড়াতে যাই, এটা অনেক পড়ানো যায়, এটা অনেক, এটা বিশাল একটা সমুদ্রের মতো। মানে আমাদের কেমিস্ট্রিতে প্রতি সেমিস্টারেই অর্গানিক কেমিস্ট্রির মানে অর্গানিক ব্রাঞ্চের কোর্স থাকে, 3 ক্রেডিটের কোর্স, 4 ক্রেডিটের কোর্স। সো এটা অনেক বড় একটা ব্রাঞ্চ, অর্গানিক কেমিস্ট্রিটা। কেমিস্ট্রি 3 ভাগের 1 ভাগ আর কি এটা। সো এটা অনেক বিস্তারিত আলোচনা করা যায়, আর অনেক মজার জিনিসগুলো তুমি যদি প্রতিটা পেজ লক্ষ্য করো, এগুলো প্রতিটা লাইনে প্রতিটা ওয়ার্ডে কিন্তু আছে তোমার ওই যে কি বলে লজিক আছে, প্রতিটা লাইনে কিন্তু তোমার বোঝা জিনিস আছে, একটা লাইনে কিন্তু ফালতু মানে মুখস্থর মতো নাই। আমরা একটা ট্রেন্ড আছে ইন্টারে চলে, সেই ট্রেন্ডটা হচ্ছে যে কেমিস্ট্রি বায়োলজি মুখস্থ, কিন্তু এটা সবচেয়ে ডাহা মিথ্যা। মানে কেমিস্ট্রি একটা লাইনে মুখস্থ করা লাগে না, একটা লাইনে মুখস্থ করা লাগে না। এটা ঠিক যে কেমিস্ট্রি অনেক ইনফরমেটিভ সাবজেক্ট, এই যে অনেকগুলো ইনফরমেশন মনে রাখতে হয়, বাট ওই ইনফরমেশন গুলো কিন্তু না বুঝে মুখস্থ রাখলে তুমি পারবা না। এগুলো প্রতিটা জিনিস বুঝে বুঝে মানে মনে রাখলে এমনিতেই মুখস্থ হয়ে যায়, এটাই আর কি। এখন অনেক, যেমন এখানে ডাবল বন্ড আমি কেন লিখলাম, ডাবল বন্ড কেন লিখলাম, সিঙ্গেল বন্ড কেন লিখলাম না? কারণ ডাবল বন্ডে ফিউরেশন হয় না। সো এটা একটা লজিক, তাই না? আরো লজিক আছে। তো এরকম কিন্তু প্রতিটা লাইনে প্রতিটা ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমার কেমিস্ট্রি বা লজিক লুকাই আছে। অলরাইট, সো প্রতিস্থাপিত অ্যালকিন। নরমালি তোমার অ্যালকিন গুলো কিরকম হয়, সাপোজ তুমি ধরো নাও ইথিন, CH2 ধরো নাও প্রোপিন, CH3CH ডবল বন্ড CH2। এই যে দুইটা এলিমেন্টারি তোমাকে অ্যালকিন দেখাইলাম, এখানে তুমি এটা লক্ষ্য করো, অ্যালকিনের তো কার্যকরী মূলক হচ্ছে এইটা ডাবল বন্ড, তাই না? সো নরমালি ডাবল বন্ডের সাথে কি থাকে বলতো? নরমালি তোমার ডাবল বন্ডের সাথে কি থাকে, আমি এটাকে যদি একটু ভেঙে লিখি এরকম, কি থাকে? হাইড্রোজেন থাকে। নরমালি অ্যালকিনের সাথে কি থাকে বলতো? হাইড্রোজেন থাকে। ওকে, আচ্ছা। এইবার আমি যদি এই হাইড্রোজেনটাকে যদি সামহাও অন্য কোনো একটা গ্রুপ দ্বারা যদি রিপ্লেস করে দেই, ফর এক্সাম্পল আমি যদি এই হাইড্রোজেনটাকে এখন মানে কি ধরো মিথাইল দ্বারা আমি এটাকে রিপ্লেস করে দিলাম, ওকে।
তাহলে এটা একটা প্রতিস্থাপিত অ্যালকিন হয়ে যাবে। কথা বুঝতে পারছো জিনিসটা কি বললাম? এই যে আমি নরমাল একটা অ্যালকিনের হাইড্রোজেনকে আমি কি করলাম, অন্য একটা গ্রুপ দ্বারা রিপ্লেস করে দিলাম বা প্রতিস্থাপন করে দিলাম, তাহলে যে জিনিসটা পাওয়া যাচ্ছে এটাকে বলতেছি আমরা প্রতিস্থাপিত অ্যালকিন। তাহলে এটা হচ্ছে একটা প্রতিস্থাপিত অ্যালকিন। প্রতিস্থাপিত অ্যালকিন। এখানে সেম ঘটনা, তুমি যদি এখানে এই যে ডাবল বন্ডের যে হাইড্রোজেন এইটাকে তুমি যদি অন্য কিছু দ্বারা রিপ্লেস করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে বলতো? প্রতিস্থাপিত অ্যালকিন হয়ে যাবে। ধরে নাও যে এটা এরকম আছে, সাপোজ ধরে নাও এটা আমি এইভাবে লিখি, এরকম তো, তাই না? প্রোপিনটা ধরে নাও আমি এই হাইড্রোজেনটাকে অন্য কিছু দ্বারা রিপ্লেস করে দিলাম, সাপোজ আমি ইথাইল দ্বারা রিপ্লেস করে দিলাম, তাহলে যে জিনিসটা হবে এটাই হবে প্রতিস্থাপিত অ্যালকিন। বুঝতে পারছো? এটাই হবে প্রতিস্থাপিত অ্যালকিন। অর্থাৎ অ্যালকিনের ডাবল বন্ডের সাথে যে কার্বনগুলা থাকে, এই কার্বনগুলোর সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে, সেই হাইড্রোজেনগুলোকে যদি আমি অন্য কোনো গ্রুপ দ্বারা রিপ্লেস করে দেই, তাহলে যেই জিনিসটা পাওয়া যায় এটাকে বলা হয় প্রতিস্থাপিত অ্যালকিন। যেমন ধরে নাও এইটা সি ডবল বন্ড সি এ বি আর ধরো সিডি। ভাই এখানে এইখানে কি থাকার কথা ছিল? হাইড্রোজেন থাকার কথা ছিল। এখানে হাইড্রোজেন থাকার কথা ছিল, এখানে হাইড্রোজেন থাকার কথা ছিল, কিন্তু কি আছে? অন্য একটা গ্রুপ এ আছে। এই এটা যে কোনো কিছু হতে পারে, যেটা হতে পারে হাইড্রোক্সিল গ্রুপ, এটা হতে পারে অ্যালডিহাইড গ্রুপ, অনেক কিছুই হতে পারে এখানে, তাই না? তাহলে আমি নরমালে হাইড্রোজেন থাকার কথা যেখানে, আমি সেখানে অন্য গ্রুপ দ্বারা রিপ্লেস করে দিলাম, তার মানে কি? এটা একটা প্রতিস্থাপিত অ্যালকিন, তাই না? So, এটা হচ্ছে একটা প্রতিস্থাপিত অ্যালকিন। তো এইরকম প্রতিস্থাপিত অ্যালকিন প্রয়োজন হয় তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শনের জন্য। এখন বলতে পারো ভাই কেন প্রতিস্থাপিত অ্যালকিন প্রয়োজন? নরমাল অ্যালকিন হলে কি সমস্যা ছিল? এটা তো প্রশ্ন হতে পারে তোমার মাথার মধ্যে যে ভাই এখানে প্রতিস্থাপিত অ্যালকিনটাই লাগবে কেন? নরমাল যে অ্যালকিনগুলা প্রোপিন ইথিন এইরকম হলে সমস্যা কি ছিল? এইরকম হলে সমস্যা কি ছিল দেখবা? দেখো তুমি এইটার কথা চিন্তা করো, এটাকে তুমি এইভাবে ভেঙে লেখো, এইরকম ভেঙে না, মানে এরকম তুমি একটু এইরকম ফ্রেমওয়ার্কে লিখো, এরকম চিন্তা করো ভাই, এই দুটো গ্রুপ কিন্তু সেম হয়ে যায়, এই দুইটা গ্রুপ কিন্তু সেম হয়ে যায়, এই গ্রুপগুলো কিন্তু সেম হয়ে যায়। অর্থাৎ নরমাল অ্যালকিনের ক্ষেত্রে ডাবল বন্ডেড কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকে এরা তো সেম গ্রুপ। তো সেম গ্রুপ যদি হয় তাহলে কি ভিন্ন কনফিগারেশন পাবা? পাবা না। অর্থাৎ নরমাল অ্যালকিনের ক্ষেত্রে তুমি ভিন্ন কনফিগারেশন পাবা না, বিকজ এই গ্রুপগুলা কিন্তু সেম থাকে। এই যে গ্রুপগুলা সেম থাকে না, সেম থাকে গ্রুপগুলা, এই জন্য তুমি এখানে ভিন্ন কনফিগারেশন পাবা না, তাই জ্যামিতিক সমানতা পাবা না। অর্থাৎ নরমাল অ্যালকিনের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা পাওয়া সম্ভব নয়। যদি আমি ওই অ্যালকিনটাকে অন্য কোনো গ্রুপ দ্বারা রিপ্লেস করে দেই, তখন যে প্রতিস্থাপিত অ্যালকিনটা পাওয়া যায় ওই ক্ষেত্রে তোমার কি পাওয়া সম্ভব? জ্যামিতিক সমানতা পাওয়া সম্ভব। তাহলে আশা করি তোমার এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে কেন আমাদের প্রতিস্থাপিত অ্যালকিন বা সাবস্টিটিউট অ্যালকিন প্রয়োজন হয়। অলরাইট, চলো আমরা সামনে আগাই। আচ্ছা সামনে না, আমাদের আরেকটা ডিসকাশন বাকি আছে এখানে। আমরা কি কি কভার করলাম এখানে? দাঁড়াও, আমরা কি কি কভার করলাম? সমানতার বেসিকটা আলোচনা করলাম এখানে, তারপর এখানে সংজ্ঞা দিলাম, এখানে কন্ডিশন, এখানে হচ্ছে আমি এইটা, এখানে এটা, ওকে। এইবার একটা প্রশ্ন ছিল, মনে আছে আমাদের, যে কেন আমাদের ডাবল বন্ড হইলে ফ্রি রোটেশন বন্ধ হয়ে যায়? চলো আমি এটা লিখি। এই টপিকটার নাম হচ্ছে বইয়ে যেটা দেওয়া, সেটা হচ্ছে আমার জ্যামিতিক সমানতার ব্যাখ্যা। তো ভাই আমার ব্যাখ্যাটা লাগবে না, মানে ব্যাখ্যার যে ডেসক্রিপশনটা লাগবে না আমার, হ্যাঁ, কারণ এটা তো আমি ইজিসি পরীক্ষা দিচ্ছি না, এখানে আমার অ্যাডমিশন এমসিকিউ আসবে। সো আমার ওই ডেসক্রিপশনটা লিখে দেওয়ার প্রয়োজন নাই, আমি জাস্ট তোমাকে লিখে লিখে আর মুখে কিছু কথা বলবো, ওটা বুঝতে পারলে তুমি জ্যামিতিক সমানতা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে এই ভিতরটা বুঝতে পারবা জিনিসটা। জাস্ট তোমাকে এটা ইনটিউশন ডেভেলপ করার জন্য এটা দিতেছি। যদি ভিতর থেকে কোথাও প্রশ্ন করে দে তাহলে তুমি আটকে যাবা, যদি তুমি এই ব্যাখ্যাগুলো না জানো। ব্যাখ্যাগুলো জানা থাকলে আমার হচ্ছে এই আটকানোর সম্ভাবনাটা খুবই কম, আর একটা কনফিডেন্স কাজ করবে। সবচেয়ে বড় গেমটা হচ্ছে কনফিডেন্স। এডমিশনের এই জিনিসটা হচ্ছে গেম চেঞ্জার, কনফিডেন্সটা। তুমি যখন জানবা যে আমি জ্যামিতিক সমানতার ডিটেলস জানি,
এই ওয়ার্ডটাই যখন তুমি নিজের মধ্যে বারবার মনে আনার চেষ্টা করবা যে আমি জিনিসটা ডিটেলস জানি, ওইটার যে কনফিডেন্সটা তোমাকে দিবে, এইটা তুমি অন্য কোনো কিছু দ্বারা তুমি এটা মানে কাভার করতে পারবা না। এই কনফিডেন্সটা আমি জিনিসটা জানি, সো এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসুক আমি পারবো। এই যে একটা নিজেকে একটা সেলফ মোটিভেশন দেওয়া, সেলফ রিকল করা জিনিসটা, এইটা তোমাকে অনেক বেশি তোমাকে মানে এক্সিলারেট করবে তোমার প্রিপারেশনটাকে এডমিশন হলে যাওয়ার আগ পর্যন্ত। বুঝতে পারছো? সো এটলিস্ট কনফিডেন্সটাও একটা মানে একটা পিক লেভেলে নিয়ে যাওয়ার জন্য হলেও তোমাকে ডিটেলস জানতে হবে। এমন না যে আমাকে মানে এখন সব জানতে হবে। আমি তোমাকে কিন্তু সব জানাচ্ছি না এখনো। মানে এই সব জানাচ্ছি না বলতে কি সবকিছু যে আমার একদম লিখে পড়তে হবে এমন না কিন্তু। যতটুকু দরকার আমাদের, হ্যাঁ? আমি এই ডেসক্রিপশনটা লিখে দিব না বিকজ আমার লাগবে না এটা। মানে যেটা বললাম যে এই ডিটেইলসগুলো জানলে আমার কনফিডেন্স বিল্ড আপ হবে। এটা খুব দরকার কিন্তু। ওকে। আর ভিতর থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। হ্যাঁ? এই ব্যাখ্যাগুলার ভিতর থেকে ছোট জিনিস দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে প্রফেসররা। সো তখন আটকে যাবা যদি তুমি এই ব্যাখ্যাগুলা না জানো। সো এটা সেফ হবে যদি ব্যাখ্যাগুলা জেনে যাও। বই পড়ে তুমি ব্যাখ্যাটা বুঝতে পারবা না। বই এগুলাতে যে ব্যাখ্যাগুলো লিখছে এগুলা খুব ভালো ব্যাখ্যা না। হুম? সো আমার ইউনিভার্সিটি নলেজ থেকে আমি তোমাকে জানাবো জিনিসটা, এবং ইউনিভার্সিটি নলেজ এবং বইটাকে আমি কম্পাইল করে তোমাকে এটা জাস্ট একটা সিম্পলিফাইড ভার্সন বলার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা একটা ধরো অ্যালকিন নিলাম এখানে। এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো ব্রোমিন আছে, এখানে হাইড্রোজেন, এখানে ধরো ব্রোমিন আছে। ঠিক আছে? আচ্ছা। এবার এখানে যে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড বরাবর যে মুক্ত আবর্তন হয় না, এইটা বোঝার জন্য আমাকে এর আগে বুঝতে হবে যে ডাবল বন্ডটা তৈরি হয় কিভাবে, হ্যাঁ? আচ্ছা, সরি। এই ডাবল বন্ডটা তৈরি হয় কিভাবে এটা বুঝতে হবে আমাকে। তো আমরা যখন সংকরণ দেখছিলাম তখন মনে আছে ডাবল বন্ডে কি থাকে? sp2 সংকরণ থাকে। কি থাকে বলতো? sp2 সংকরায়ন দেখেন, তার মানে এই কার্বনটা sp2, এটাও কি বলতো? sp2। তো sp2 থাকার কারণে হয় কি, তোমার এই যে কার্বন আছে না, এই কার্বনের তো তিনটা পি অরবিটাল থাকে। মানে কার্বনের ইলেকট্রোবিন্যাসে কি 2p থাকে না? তো 2p-র মধ্যে 2px 2py 2pz তিনটা পি অরবিটাল আছে। ওই তিনটার মধ্যে দুইটা এখানে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে। সাপোজ ধরো px এন্ড py এই দুইটা পার্টিসিপেট করে হাইব্রিডাইজেশনে। আর আমি একটু গুছাই লিখে দিই জিনিসটা। এখানে কি হয়, এই px এন্ড py এরা হচ্ছে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে। হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে। আর পিজের যেটা, এটা তো আর হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না। কেন? কারণ এখানে প্রয়োজন না আমাদের জিনিসটা। অ্যালকিনের ক্ষেত্রে দুইটাই পেরিওডাল দিয়ে কিন্তু কাজটা হয়ে যায়। অ্যালকেন হলে তখন তিনটাই আসতো এখানে। আচ্ছা, তো এইটা কি থাকে? আনহাইব্রিডাইজড। আনহাইব্রিডাইজড মানে এটা অসংকরিত, এটাকে বাংলায় বলা হয় অসংকরিত। এটা হাইব্রিডাইজড হয় না। তো যখন তোমার এইটা হাইব্রিডাইজড হয় না, তখন যে জিনিসটা হয় এটা আমাকে বুঝতে হবে। তাহলে এখানে আচ্ছা, আমি তাহলে এটা বলে আসি যে এখানে তো পিজেড হাইব্রিডাইজ হচ্ছে না। আচ্ছা, এই পর্যন্ত থাকে এই সাইডটা। এবার আসো এখানে। এখানে আমার এই যে কার্বন, এই কার্বন এটা কি sp2 হাইব্রিডাইজ না? তার মানে তিনটা sp2 হাইব্রিড অরবিটাল এটার আছে, আর এটার তিনটা আছে। তো তিনটার মধ্যে কি হয়, এই ধরো এই সাপোজ এই কার্বনটা কি করে, এই কার্বনটা একটা হাইব্রিড অরবিটাল দিয়ে এই কার্বনের সাথে বন্ড ফর্মেশন করে, আরেকটা দিয়ে এই হাইড্রোজেনের সাথে, আরেকটা দিয়ে ব্রোমিনের সাথে। ঠিক এই কার্বনটা সেম কাজ করে। তিনটা হাইব্রিড অরবিটাল তার কাছে থাকে, একটা দিয়ে হাইড্রোজেনের সাথে, আরেকটা দিয়ে ব্রোমিনের সাথে, আর আরেকটা দিয়ে এই কার্বনের সাথে। তার মানে এই দুইটা কার্বনই তাদের তিনটা হাইব্রিড অরবিটাল ইউজ করে ফেলে এই তিনটা বন্ধনের জন্য, এই একটা বন্ধনের জন্য, এই একটা বন্ধনের জন্য, আর এই একটা বন্ধনের জন্য। তাহলে এই তিনটা বন্ড ফরমেশন করার পরে পিজেড নামক একটা অরবিটাল দুইজনের মধ্যেই কমন থাকে আনহাইব্রিডাইজড হিসেবে। এই কার্বনের ক্ষেত্রেও একটা আনহাইব্রিডাইজ থাকে, এটার ক্ষেত্রেও একটা আনহাইব্রিডাইজ পিউরিটাল থাকে। ঠিক আছে? থাকে। তো এইটা কি হয়, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই পিএক্স পিওয়াই পিজেড এরা কিন্তু তিনটা পারপেন্ডিকুলার টু ইচ আদার। জিনিসটা হচ্ছে এইরকম, ধরে নাও এটা হচ্ছে পিএক্স, সাপোজ আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ধরো এটা হচ্ছে পিএক্স, এটা হচ্ছে পিওয়াই, এটা হচ্ছে পিজেড। মানে একটা অরবিটাল এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। এখন জাস্ট ফর এক্সাম্পল, তাহলে এখানে এই তিনটা কি পারপেন্ডিকুলার না 90 ডিগ্রি কোণে আছে একটার সাথে একটা? তো 90 ডিগ্রি কোণে যদি থাকে, ওকে, তাহলে যে জিনিসটা হবে, ওয়েট, যে জিনিসটা হবে, এই যে বন্ডগুলা এরা কিন্তু প্ল্যানার।
এরা একটি সেম প্লেনে আছে। আর এই পিজের যেহেতু মানে এইগুলার সাথে পিএক্স আর পিওর সাথে পারপেন্ডিকুলার, সো এটা কিন্তু এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকবে এরকম। আমার পয়েন্টটা কিন্তু ধরতে পারছো ভাই? বলো তো, আমি জানি না তুমি ধরতে পারছো কিনা, একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে কিনা জিনিসটা বুঝতেছি না আমি। আবার বলি আমি, এই পিএক্স এই পিওয়াই তো এই বন্ডগুলা ফরমেশন করছে, এবং এই বন্ড ফরমেশন করার পরে এটা একটা প্লেনার শেপ তৈরি করছে। এই বন্ডগুলা কিন্তু একই প্লেনে আছে এই বন্ডগুলা, ওকে? তো এরা যদি একই প্লেনে থাকে, এই পিজেডটা কি এর সাথে পারপেন্ডিকুলার বা লম্ব আকারে আছে? তাহলে যদি লম্ব আকারে থাকে তাহলে কি হবে, এই প্লেনের সাথে এই পিজেডটাও কি থাকবে, লম্ব আকারে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পিজেড, এটা হচ্ছে পিজেড। এই পিজেডটা হচ্ছে এর এই কার্বনের জন্য, আর এটা হচ্ছে এই কার্বনের জন্য। তখন যে জিনিসটা হয়, এই দুইটাই যেহেতু লম্ব আকারে থাকে, মানে লম্ব, এটা কি বলে বাংলায়, মানে লম্ব, উলম্ব বা লম্ব, যাই হোক, এরা কি এই প্লেনের উপর লম্ব আছে, লম্ব আকৃতি ভাবে আছে বা পারপেন্ডিকুলার আছে। তখন যে জিনিসটা হয়, এটাও পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, বাট এই দুইটা কিন্তু পরস্পরের সাথে প্যারালাল। আবার বলি জিনিসটা আমি, এই পিজেডটা এই প্লেনের সাথে, এই যে প্লেনটা আছে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার, ওকে? বাট এই পিজেড আর এই পিজেড পরস্পরের সাথে প্যারালাল, ওকে? তো প্যারালাল হওয়ার কারণে যে জিনিসটা হয়, এরা হচ্ছে এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ করে এবং তারা এই ডাবল বন্ডটা ফরমেশন করে। এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি। আমি জানি না এই ডিসকাশনটা তোমার জন্য কঠিন হয়ে গেছে কিনা, মানে এটা বইয়ের জিনিসই, বাট আমি জানি না তুমি বুঝছো কিনা এটা। যেভাবে বুঝাচ্ছি এটাই তোমার অ্যাকচুয়াল ব্যাখ্যা, বইয়ে কিভাবে লেখা আছে এটা তোমার দেখারই দরকার নাই, এটাই বুঝো তুমি, এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ব্যাখ্যা, ওকে? আচ্ছা, তো এই হচ্ছে তোমার, এরা এইভাবে ডাবল বন্ড ফরমেশন করে। এই বন্ধু বুঝতে পারলাম, ওকে? এইবার তুমি একটা অবস্থা চিন্তা করো, যখন ডাবল বন্ড তৈরি হয় নাই, তখন কি হবে? এই সিঙ্গেল বন্ড বরাবর আমার মলিকুলটা কি করতে চাইবে, রোটেট করতে চাইবে। কিন্তু যখনই রোটেট করতে চাইবে এরকম, তখন সে এই যে পিজেড অরবিটাল যেটা পারপেন্ডিকুলার আছে এটার সাথে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হবে কি হবে না? অবশ্যই হবে। আবার যখন তুমি এই কার্বনটা যখন মানে এই ধরো এই কার্বনটা এদিকে হতে চাইছে, তখন বাধাপ্রাপ্ত হইবে। আবার এইটা যখন এদিকে যাবে তখন বাধাপ্রাপ্ত হইবে। যেহেতু এটা পি অরবিটাল, সো এইটা কিন্তু সিমেট্রিক, মানে উপরের দিকে যতটুকু লুপ, নিচের দিকে ততটুকু লুপ আছে কিন্তু, মানে পি অরবিটাল এরকম থাকে না, এরকম থাকে। তো এই এদিকে যতটুকু থাকে এদিকে ততটুকু থাকে, তাই না? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যেটা সেটা হচ্ছে, এইখানে পিজেড অরবিটাল পারপেন্ডিকুলার থাকার কারণে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর রোটেশন হবে না। কেন হবে না? যখনই সে রোটেট করতে চাইবে তখন সে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হবে এই পিজের সাথে। কেন বাধাপ্রাপ্ত হবে? কারণ এটার সাথে এটা মানে একদম পারপেন্ডিকুলার আছে। তুমি জিনিসটা চিন্তা করো, এইরকম ধরো, এইরকম ধরো এটা একটা বস্তুকে আমি রাখলাম এই প্লেনের উপর, আর এখানে একটা ওয়াল আছে, দেয়াল আছে একটা পারপেন্ডিকুলার। তাহলে এই বস্তুটাকে যদি আমি এদিকে ঘুরাতে চাই, এটা কি ঘুরতে পারবে? ঘুরতে পারবে না কিন্তু, কারণ এখানে একটা লম্ব আকারে একটা কি আছে বলতো, মানে একটা বাধা আছে। ঠিক এইরকম জিনিসটা কিন্তু অনেকটা এইরকম এখানে, ওকে? আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো। তো এই পিজেড এর কারণেই তোমার যে জিনিসটা হয়, এইটা রোটেট করতে পারে না। তাই হচ্ছে এই ডাবল বন্ড বরাবর কোনো রোটেশন হয় না। যেহেতু ডাবল বন্ডটা তৈরি হয়েছে এই পিজেড দ্বারা, তাই এই পিজেড এর প্রেজেন্সের কারণেই এখানে তোমার কি হয় না, রোটেশনটা পসিবল হয় না। আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো যদি বুঝতে পারো তাহলে ভালো, আর না বুঝতে পারলে কোনো ক্ষতি নেই। জিনিসটা বুঝা বোঝা গেল জিনিসটা? যদি এই ব্যাখ্যাটুকু বুঝতে পারো তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট এটা, আর যদি না বুঝতে পারো তোমার কোনো ক্ষতি নেই এখানে। তো এখানে সামহাও যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে এটা আসতে পারে যে এখানে কোন অরবিটালের জন্য কার্বন কার্বন ডাবল বন্ড বরাবর মুক্ত আবর্তন বন্ধ হয়ে যায়, পিজেড এর কারণে, পিজেড অরবিটালের কারণে, ওকে? আচ্ছা, এটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন, এর বাইরে কোনো এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, ওকে? ঠিক আছে, তো এইটুকু ছিল আমাদের এইটার ব্যাখ্যা। আমি জানি না তুমি বুঝছো কিনা, যদি বুঝে থাকো ইটস ভেরি ফাইন, আর না বুঝলে স্কিপ করে, এটা সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা মোটামুটি কভার করলাম। এইবার আসো আমার আরেকটা জিনিস আমি যেটা মিস করছি সেটা আমি এখন আবার কভার করি। এটা আমার আরো আগে বলা উচিত ছিল, আমি এখানে মিস, চলো আলোচনা করি। আমরা বলছিলাম না ভিন্ন কনফিগারেশন পাওয়া যায়, চলো ভিন্ন কনফিগারেশনগুলোর নাম জানি আমরা। ভিন্ন কনফিগারেশন গুলোর পরিচিতি।
আমরা একটা কমন এক্সাম্পল দিয়ে দেখি, তারপরে আমরা হচ্ছে আমাদের স্পেসিফিক এক্সাম্পলে যাব। ধরে নাও এইটা, ওকে। আচ্ছা, তাহলে এটা কি জ্যামিতিক সমতা প্রদর্শন করবে? হ্যাঁ, অবশ্যই করবে। কেন? ডাবল বন্ডের সাথে কি নাই, সেম গ্রুপ নাই, ডিফারেন্ট গ্রুপ আছে। সো আমি যদি এক্সচেঞ্জ করি, এদেরকে ইন্টারচেঞ্জ করি পজিশন, তাহলে কি পাওয়া যাবে? ডিফারেন্ট কনফিগারেশন পাওয়া যাবে। তো ধরে নাও এইটা একটা কনফিগারেশন, আমি কি করলাম, এই এ কে এখানে নিয়ে আসলাম আর বি কে আমি এখানে নিয়ে গেলাম, তখন কি পাওয়া যাবে? তখন পাওয়া যাবে এইরকম, বি চলে যাবে এখানে, এ চলে আসবে এখানে, এরকম থাকবে। ঠিক আছে? সো এটা কিন্তু ডিফারেন্ট কনফিগারেশন, এরা কিন্তু ডিফারেন্ট কনফিগারেশন, ডিফারেন্ট কনফিগারেশন। অলরাইট, এইবার আসো, এখানে লক্ষ্য করে দেখো, এই যে এ গ্রুপটা, মানে প্রথমে চিন্তা করো তুমি এই কার্বনের ক্ষেত্রে, এই কার্বনের ক্ষেত্রে এই যে এ গ্রুপটা, আর এই কার্বনের ক্ষেত্রে এই যে এ গ্রুপটা, এরা সেম সাইডে আছে না? মানে এই কার্বনের ক্ষেত্রেও এ গ্রুপটা উপরে আছে, এখানে ক্ষেত্রে এটা কি উপরে আছে। তো যেহেতু এই সেম গ্রুপ দুইটা সেম সাইডে আছে, কি বললাম, সেম গ্রুপ সেম সাইডে আছে, তো এইরকম কনফিগারেশনকে বলা হয় সিস। কি বলা হয়? সিস আইসোমার। আবার বলি আমি, এই কার্বনের এই গ্রুপটা আর এই কার্বনের এই গ্রুপ, এটা কিন্তু সমান সেম গ্রুপ, এই সেম গ্রুপগুলো দেখো সেম সাইডে আছে, এটা উপরে এটা উপরে। আবার এই গ্রুপটা আর এই গ্রুপটা, এরা কিন্তু সেম গ্রুপ, এরা এইটা এটাও নিচে আছে, এটাও নিচে আছে। জাস্ট বোঝানোর জন্য বলতেছি নিচে আছে। তার মানে এরা যেহেতু সেম সাইডে আছে, এই জন্য আমরা এদেরকে বলবো সিস, মানে সেম হলে সিস, এটা মনে রাখবা। ওকে, সিস মানে সেম। আর এখানে দেখো এই গ্রুপটা, এই সেম গ্রুপটা আর এই সেম গ্রুপটা, এরা কিন্তু অপোজিট ডিরেকশনে আছে। অপোজিট না, এইটার উল্টা এটা, তাই না? অপোজিট ডিরেকশনে আছে। সো এইরকম হলে আবার এখানে চিন্তা করো, এইটার অপোজিট এইটা, তো সেম গ্রুপগুলো থেকে অপোজিট পজিশন আছে, তো অপোজিট পজিশনে থাকলে সেটাকে বলা হয় ট্রান্স। এটা হচ্ছে ট্রান্স আইসোমার। তা ট্রান্স মানে হচ্ছে অপোজিট ডিরেকশন, অপোজিট সাইড। ক্লিয়ার জিনিসটা? তো সিস হলে সেম সাইড আর ট্রান্স হলে অপোজিট সাইড। ঠিক আছে, ফাইন। তো যেহেতু আমরা এই গ্রুপগুলার ইন্টারচেঞ্জ করার মাধ্যমে আমরা দুইটা ভিন্ন কনফিগারেশন পাইছি, এজন্য আমরা এদেরকে বলতেছি আইসোমার। কি বলতেছি? আইসোমার। এবং এই আইসোমারের ক্ষেত্রে সেম গ্রুপগুলো ছিল সেম সাইডে, সেম গ্রুপগুলো ছিল সেম সাইডে, তাই এটার নাম হচ্ছে সিস। এখানে সেম গ্রুপগুলো ছিল অপোজিট সাইডে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্স। এটুকু ক্লিয়ার? ফাইন। এইবার আসো আমরা আরেকটু ভিতরে যাই। এটা দিলাম 1 নম্বর এক্সাম্পল দিলাম এটা আমি। এবার চলো আমি আরেকটা দেখাই। দাঁড়াও, আমার কাছে অনেকগুলা কনফিগারেশন এখানে আছে। ধরে নাও যে আমি একটা এক্সাম্পল দিই, চলো এখানে। আচ্ছা, একটা প্রথমে বেসিক এটা বেসিক, এটা ইয়ে দিই, এক্সাম্পল দিই, তাহলে আমার ফ্লোটা ঠিক থাকবে। পরে আমি একটু ইয়েতে যাব, ব্যতিক্রমে যাব। ওকে, এখানে দেখো আমাদের ভাই, এই কার্বনের সাথে যে এই গ্রুপটা আর এই কার্বনের এই গ্রুপটা, এটা কিন্তু সেম গ্রুপ, সেম গ্রুপ সেম সাইডে আছে, সেম সাইডে আছে না? এখন সাইড যে বললাম, এই সাইডটা তুমি কিভাবে মানে চিহ্নিত করবা? আমি যেটা দুইটা টেকনিক মনে রাখি, একটা হচ্ছে উপর আর একটা নিচ। ওকে, সো দেখো এটা উপরে আছে, এটা উপরে আছে, আমি ব্যক্তিগতভাবে এই মনে রাখি। অথবা আরেকটা মনে রাখার টেকনিক আছে, তুমি ডাবল বন্ডকে দুই ভাগে ভাগ করে ফেলবা। এই যে ডাবল বন্ডকে এই দুই ভাগে ভাগ করে ফেলবা, উপর এটাকে উপরে দিক বলবা, মানে এটাকে উপর বলবা, এটাকে নিচ বলবা। মানে জাস্ট মনে রাখার জন্য, এটা কোনো কেমিস্ট্রি না কিন্তু, এটা কোনো কেমিস্ট্রি না, এটা জাস্ট আমাদের মনে রাখার টেকনিক। ডাবল বন্ডকে দুইটা ভাগ ভাগ করে ফেলবা, একটা উপর একটা নিচ।
তো দেখো এই সেম গ্রুপগুলা কিন্তু দুইটা উপরের দিকে আছে, মানে দুইটা সেম সাইডে আছে। আর এখানে এই গ্রুপ দুটা কিন্তু দেখো সেম সাইডে আছে। তো সেম সাইডে আছে মানে সেম গ্রুপ সেম সাইড, তার মানে কি এটা হচ্ছে সিস, এটা হচ্ছে সিস। ওকে, দেখো সেম গ্রুপ যদি সেম সাইডে থাকে তার মানে কি এটা হচ্ছে সিস। তার মানে এটা হচ্ছে কি ছিল, সিস আইসোমার ছিল, তাই না? আমি যদি এটাকে এইভাবে লিখতে পারি, আমি যদি এটাকে এইভাবে লিখি, দেখো এখানে এই যে আমি এটাকে দুই ভাগ করে ফেললাম, দাঁড়াও এইভাবে, এই যে এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। দেখো এই গ্রুপটা আর এই গ্রুপটা, একটা আছে উপরে, একটা এটা উপরে না, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। তার মানে কি সেম গ্রুপগুলা অপোজিট ডিরেকশনে আছে। আবার এটা দেখো উপরে, এটা নিচে, এটা উপরে, এটা হচ্ছে নিচে। তার মানে কি সেম গ্রুপগুলা অপোজিট ডিরেকশনে আছে। তো সেম গ্রুপ অপোজিট ডিরেকশন, অপোজিট সাইডে আছে না, তার মানে এটা কি ট্রান্স, এটা হচ্ছে ট্রান্স। বুঝা গেল জিনিসটা? ফাইন। এইবার চলো আমরা আরেকটু সামনে যাই, আরেকটা অ্যাডভান্স টাইপে যাই। অ্যাডভান্স টাইপ না, মানে একটু অ্যাডভান্স একটা এক্সাম্পল, যেটা আমাদের এই নিয়মটার বাইরে যাবে। ওকে, ধরে নাও আমার এইরকম আছে, আমার কাছে একটা মলিকুল, এই এরকম আছে, দাঁড়াও। আচ্ছা, মনে কি পড়ে আমাদের যে জ্যামিতিক সমানতার জন্য অনেকগুলো ইয়ে ছিল, কন্ডিশন ছিল, তার মধ্যে একটা ছিল এরকম এ বি, এরকম ছিল না? তারপরে হচ্ছে এ ডি, মানে এই কার্বনের এ বি আর এই কার্বনের এ, মানে তিনটা গ্রুপ কমন থাকবে। যেমন এই একটা গ্রুপ, এই তিনটা গ্রুপ কিন্তু কমন আছে না? আর এটা কিন্তু ব্যতিক্রম, মানে এটা অন্য, এটা হচ্ছে আরেকটা ডি, তাই না? সো এটাকে সাথে কিন্তু এটা মানে মিলে যায়, তাই না? আচ্ছা, সো এইটাই হচ্ছে এই কনফিগারেশনটা, মানে এইটাই হচ্ছে এই কনফিগারেশন। ওকে, আচ্ছা। তো এখানে আমাদের দেখো সেম গ্রুপগুলো কিন্তু নাই, মানে এই আমি যদি এটাকে দুই ভাগ করি, তাহলে দেখো এইটার সাথে কিন্তু এইটা সেম গ্রুপ, বাট এইটার সাথে কিন্তু এটা সেম গ্রুপ না, সেম গ্রুপ না। কাজে আমরা আগে যেরকম বলছিলাম, এখানে কিন্তু কথাটাকে আর একটু ভিন্নভাবে বলতে হবে। ওকে, আচ্ছা, আর একটু ভিন্নভাবে কিভাবে বলবো আমরা, একটু আমি চলো তোমাকে জিনিসটা বোঝাই। এখানে বেসিক্যালি আমাদের আমাদের ইউনিভার্সিটি বিএসসি কেমিস্ট্রিতে যেটা শেখানো হয়, এইরকম মানে জিওমেট্রিক আইসোমারের নামকরণের ক্ষেত্রে ওই সেম গ্রুপ টেম গ্রুপ এরকম কিছু নাই। আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে সেম গ্রুপ সেম সাইড বলি, বাট এখানে সেম গ্রুপ বলতে আসলে কিছু নাই। এখানে যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেটাকে বলা হয় প্রায়োরিটি, প্রায়োরিটি, এই ওয়ার্ডটা ইউজ করা হয়। এই ওয়ার্ডটা মানে কি, চলো আমি বোঝার চেষ্টা করি। এই ওয়ার্ডটা হচ্ছে তোমার এই যে দুইটা গ্রুপ, এই গ্রুপ আর এই গ্রুপ, এই দুইটার প্রায়োরিটি যার বেশি হবে সেটাকে আমরা বলবো হায়ার প্রায়োরিটি গ্রুপ, এইচ দিয়ে নামকরণ করবো এটাকে। আর এটাকে আমরা ল বলবো, মানে যেটা প্রায়োরিটি কম সেটাকে আমরা ল বলবো। বোঝা গেল? মানে এই প্রায়োরিটি টার্মটার মাধ্যমে আমরা কিন্তু কি করি, নামকরণটা করি। সো এখানে একটা গ্রুপ থাকবে হায়ার প্রায়োরিটি গ্রুপ, হায়ার প্রায়োরিটির গ্রুপ, একটা হবে লোয়ার প্রায়োরিটি, সরি লোয়ার প্রায়োরিটি গ্রুপ। ওকে, ঠিক আছে, আচ্ছা। সো হায়ার প্রায়োরিটি লোয়ার প্রায়োরিটি এটা আমরা ডিটারমাইন করবো কিভাবে? হায়ার মলিকুলার, যদি মলিকুলার ওয়েট যার বেশি থাকবে, মলিকুলার ওয়েট যার বেশি থাকবে সে হায়ার প্রায়োরিটি, মলিকুলার ওয়েট যার কম থাকবে সে লোয়ার প্রায়োরিটি। খুবই সিম্পল, যার মলিকুলার ওয়েট বেশি সে হায়ার প্রায়োরিটি গ্রুপ, যার মলিকুলার ওয়েট কম তা সে লোয়ার প্রায়োরিটি গ্রুপ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার দেখো এই দুটার মধ্যে এটার মলিকুলার ওয়েট বেশি, এটা কত, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কত 35.5 না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার হায়ার প্রায়োরিটি, তো এটা আমরা এইচ বলবো, এইচ। এটা কি লো,
আবার এদিকে আসো, এটা হচ্ছে এখানে CH3, সো এটার ভর কত, কার্বন 12, এটা 3 হচ্ছে 15, তাই না? সো এটা হচ্ছে হায়ার প্রায়োরিটি, আমরা বলবো H। এটা কি ল। তাহলে এইবার দেখো তুমি এই যে H আর এই H এরা কিন্তু অপোজিট ডিরেকশনে আছে, আর এই ল আর এই ল এরা কিন্তু অপোজিট ডিরেকশনে আছে, তাই না? তার মানে H আর H, ল আর ল, এরা কি আছে, অপোজিট ডিরেকশনে আছে। অপোজিট ডিরেকশনে আছে, তার মানে কি ট্রান্স। আমি এখানে আগেরটার সাথে আমি তাল মিলিয়ে লিখি। আগেরটা কি লিখছিলাম আমরা, মনে আছে? এখানে সেম গ্রুপ লিখছিলাম না? তো এখানে আমরা সেম গ্রুপটাই, এই ওয়ার্ডটা এবার নিয়ে আসি যাতে করে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো আমরা লিখবো এখানে সেম গ্রুপ অপোজিট সাইড, দ্যাটস মিন এটা কি ট্রান্স। বুঝতে পারলাম জিনিসটা? বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারছি আমরা। আমি রিক্যাপ করি জিনিসটা। আমাদের মেইনলি এখানে গ্রুপগুলার প্রায়োরিটি দিয়ে এই নামকরণটা করা হয়। তো আমরা প্রাথমিকভাবে এই প্রায়োরিটি জিনিসটা না আনলেও চলে, বাট এইরকম যখন একটা গ্রুপ যখন ভিন্ন হয়ে যায়, হ্যাঁ, তখন আর কি আমাদেরকে এখানে প্রায়োরিটি কনসেপ্টটা নিয়ে আসতে হয়। সো প্রায়োরিটি দুই রকম হতে পারে, একটা লোয়ার প্রায়োরিটি, হায়ার প্রায়োরিটি। হায়ার প্রায়োরিটি কার হবে, যার মলিকুলার ওয়েট বেশি, আর লোয়ার যার মলিকুলার ওয়েট কম। সো এই দুটার ক্ষেত্রে ক্লোরিনের মলিকুলার ওয়েট বেশি, এজন্য এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার। এটা হায়ার, এটা লোয়ার। সো দেখো হায়ার হায়ার এটা দুটা অপোজিট ডিরেকশনে আসে, আর এই লোয়ার লোয়ার অপোজিট ডিরেকশনে আছে। সো এই জন্য আমরা এদেরকে কি বলতেছি, সেম গ্রুপগুলা, মানে এই এইচ কে আর এই এইচ কে আমরা সেম গ্রুপ বলতেছি। এই সেম গ্রুপগুলা কি আছে বলতো, অপোজিট ডিরেকশনে আছে, এই জন্য এরা হচ্ছে ট্রান্স। এটা হচ্ছে ট্রান্স। আশা করি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো তুমি। ওকে ফাইন, চলো নেক্সট পেজে যাই। আচ্ছা, চলো আমরা আরেকটা গ্রুপ দেখি। আরেকটা গ্রুপ না, আরেকটা এক্সাম্পল দেখি। এরকম স্লিপ অফ টাং হয়ে যায়, হ্যাঁ, এগুলো একটু কনসিডার করি ভাই। কারণ আমি এমন একটা মানুষ, যেটা আমি ক্লাস নেওয়ার থাকলে, আমি যখন ক্লাস নেই, বিশেষ করে কেমিস্ট্রি যখন ক্লাস নেই, আমি তখন আমার হুশ জায়গায় থাকে না, আমি অনেক বেশি থাকি, মানে কনসেন্ট্রেটেড থাকি ক্লাসের প্রতি। সো অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, এটা একটু কনসিডার করতে হবে আর কি। ওকে ফাইন, এই চলো একটা লাস্ট এক্সাম্পল, এটার বাইরে আর কোনো এক্সাম্পল আসবে না, মানে এটাই হচ্ছে আমাদের এই টাইপের মধ্যে ম্যাক্সিমাম ব্যতিক্রমী এক্সাম্পল। ওকে, এবার দেখো আমরা এখানে কিন্তু সবগুলা মানে এই দিকের গ্রুপ দুইটা আর এদিকে গ্রুপ দুইটা কিন্তু সেম না। সেম আছে না? যদি এরকম হইতো এটার মতো, যে এই দিকে দুইটা গ্রুপ আর এইদিকে দুইটা গ্রুপ সেম আছে, এরকম হইলে কিন্তু আমাদের ওই যে সেম গ্রুপের যে কনসেপ্টটা, যে কোন দিকে এইদিকে উপরে নিচে আমরা চিন্তা করে করে আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারতাম, তাই না? যদি এইরকম দুই দিকে সাইডের গ্রুপগুলো সেম হইতো। কিন্তু এখানে যেহেতু এইরকম না, যেহেতু আমাদের এখানে সবগুলো এইদিকে দুইটা গ্রুপ আর এইদিকে দুইটা গ্রুপ যেহেতু সেম না, কাজে উপরের আর নিচের যে কনসেপ্টটা, এটা দিয়ে কিন্তু আমরা এখানে আর বলতে পারতেছি না, তাই না? আমাদের এখানে হায়ার প্রায়োরিটি, লোয়ার প্রায়োরিটি, এই প্রায়োরিটি জিনিসটা আনতে হবে এখানে, তাই না? ফাইন, ওকে। আচ্ছা, এগুলো থাক, সমস্যা নেই। এবার দেখো এই দুইটার মধ্যে কার ওয়েট বেশি? অবশ্যই আয়োডিনের ওয়েট বেশি, সো এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এই দুইটার মধ্যে অবশ্যই ব্রোমিনের ওয়েট বেশি। কিভাবে বুঝতাম? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে পর্যায় সারণী, তাই না? তারপরে ব্রোমিন যেহেতু নিচে আছে, তার মানে এর ভর কি বেশি না? সো এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এবার দেখো এই যে হাই আর হাই এরা কিন্তু একই সাইডে আছে, লো এবং লো এরা কিন্তু একই সাইডে আছে, তাই না? সেম সাইডে আছে। তো আমরা কি বলতে পারি এখান থেকে? আমরা বলতে পারি যে এখানে হচ্ছে সেম গ্রুপ, সেম সাইড, সেম সাইড, তার মানে কি বলা যায় এখান থেকে? এটা হচ্ছে সিস। ভাই বুঝতে পারলাম জিনিসটা? এখানে দেখো সেম গ্রুপগুলো কোন দিকে আছে? সেম সাইডে আছে, যেমন এই হাই আর এই হাই একই সেম সাইডে আছে, এই লো এবং লো সেম সাইডে আছে। ওকে, সো এখানে কিন্তু ওই যে উপর নিচের কনসেপ্ট আনা যায়, মানে আমি আগে একটা কথা বলছি, এটা ইনকমপ্লিট কথাটা। একটু আগে কি বললাম, যে এখানে উপর নিচের কনসেপ্টটা খাটবে না, খাটবে, বাট একটু ভিন্ন অ্যাঙ্গেলে খাটবে। মানে আমরা আগে কি করতাম, ডিরেক্টলি উপর নিচ ভাগ করে কি করে ফেলতাম, এই যে গ্রুপ দেখেই বলতে পারতাম কোনটা সিস কোনটা ট্রান্স। বাট এইরকম এক্সাম্পলে আমাদের হুট করে বলতে পারবো না, আমাদেরকে লোয়ার প্রায়োরিটি হায়ার প্রায়োরিটিগুলো সেট আপ করতে, তারপরে আমাদেরকে এখানে উপর নিচের কনসেপ্টটা ইউজ করতে হবে, তাই না? এখানে উপর নিচের কনসেপ্টটা ইউজ করা যায়, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, চলো আমি এখানে ভাগ করলাম দুইটা ভাগ, দাঁড়াও, দুইটা ভাগ করলাম এখানে। দেখো উপরের দিকে কি আছে?
উপরের দিকে দুইটা কি লো, নিচের দিকে দুইটা কি হাই। তার মানে সেম সাইডে কি আছে, সেম গ্রুপ আছে। উপরের সাইড না, এটা উপরের সাইড, তো উপরের সাইডে কি আছে, দুইটাই লো লো আছে, নিচের সাইডে দুইটা কি আছে, হাই আছে না। তার মানে সেম সাইডে সেম গ্রুপ আছে, সো এটা হচ্ছে সিস। আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো এই হলো আমাদের সিস অ্যান্ড ট্রান্স এর বিস্তারিত। এর বাইরে সিস ট্রান্স নিয়ে তোমার আর কিছু জানাও লাগবে না, পড়া লাগবে না ইনশাল্লাহ। জাস্ট প্র্যাকটিস করবা কোয়েশ্চন ব্যাংক, যা পড়াইছি এর মধ্যে সব ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। জাস্ট খালি প্র্যাকটিস করবা এর কোয়েশ্চন ব্যাংক থেকে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এই টপিক থেকে। তো এখানে যেহেতু আমরা জ্যামিতিক সমানতার মধ্যে আমরা দুইটা কনফিগারেশন পাই, একটা হচ্ছে সিস কনফিগারেশন, একটা হচ্ছে ট্রান্স কনফিগারেশন, তাই এই সমানতাকে অনেক সময় বলা হয় থাকে সিস ট্রান্স সমানতা। কি বলা হয়, সিস ট্রান্স সমানতা। তো সামহাও যদি এক্সাম পরীক্ষার প্রশ্ন যদি জ্যামিতিক না বলে সিস ট্রান্স বলে, তো বুঝতে হবে এইটাই হচ্ছে সিস ট্রান্স। এটাকে অনেক সময় কি বলা হয়, সিস ট্রান্স সমানতা। আশা করি ভাই বুঝতে পারছো জিনিসটা। ওকে ওকে, সো সিন অ্যান্ড এন্টাই এই নামে দুইটা ওয়ার্ড আছে। সিন মানে হচ্ছে সিস, যেটা সিস মানে সেম সাইড না, ওটাকে অনেক সময় সিন বলা হয়, SYN সিন। আর ট্রান্স যেটা, এটাকে অনেক সময় এন্টাই বলা হয়, এটাকে বলা হয় সিন। আর এই যে ট্রান্স যেটা, এটাকে বলা অনেক সময় বলা হয় কি, এটাকে অনেক সময় এন্টাই বলা হয়। এন্টাই মানে বিপরীত আর কি। ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে না, জাস্ট বলে দিলাম। যদি কোনোদিন কোনোভাবে যদি সিস ট্রান্স না বলে এন্টাই আর সিন বলে ফেলে, তখন তোমাকে বুঝতে হবে কি, এই দাঁড়াও, তোমাকে বুঝতে হবে এই সিস মানে সিনকে বোঝাচ্ছে, আর এন্টাই মানে ট্রান্স বোঝাচ্ছে আর কি। যাই হোক, সো এরই মাধ্যমে আমাদের জ্যামিতিক সমানতার বেসিক বিস্তারিত একদম ইন ডিটেলস আলোচনা করলাম যতটুকু পসিবল ছিল। আর এখন অনেকগুলো এক্সাম্পল দেখাইতে পারতাম, বাট আমি বিশ্বাস করি যে তোমাকে ওই জিনিসগুলো না দেখালে চলবে। জিনিসগুলা একটা জিনিস ধরাই দিলে বাকিগুলো তুমি পারবা। ঠিক আছে, আচ্ছা। সো এখানেই শেষ আমাদের জ্যামিতিক সমানতার বেসিক পার্টটা। চলো আমরা কিছু কোয়েশ্চন সলভ করে আসি, তাহলে আমাদের জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হবে। ওকে, চলো আমরা এই কোয়েশ্চনটা করি। দেখো, নিচের কোন যোগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে? সিস ট্রান্স মানে কি বলতো? জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা। সো কোনটা প্রদর্শন করবে, তারও আগে আমরা একটু রিক্যাপ করে আসি। জ্যামিতিক সমানতার জন্য কি দেখতে হয় আমাদেরকে? দেখতে হবে প্রথমে কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা। তারপর দেখতে হবে কি, ডাবল বন্ডের সাথে যে গ্রুপগুলা, ওয়েট, ডাবল বন্ডেড কার্বনের সাথে যে গ্রুপগুলা এরা ভিন্ন কিনা, মানে এই গ্রুপ আর এই গ্রুপ এরা ভিন্ন কিনা, এরা এই দুইটা জিনিস দেখতে হবে। ওকে, প্রথম কথা হচ্ছে এই অপশনে ক নাম্বার অপশনে এখানে ডাবল বন্ড নাই, সো এটা হবে না। এখানে ডাবল বন্ড আছে, তো এটা হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখানে আসতেছি, এইখানে হবে কি বলো? হবে না কিন্তু। এখানে হবে, এখানে হবে না। কেন হবে না? কারণ ডাবল বন্ডেড কার্বন, দেখো এটাকে আমরা চাইলে এভাবে রাখতে পারি না। দাঁড়াও, এটাকে আমি হোয়াইট কালার দিয়ে লিখি, এইটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি না। দেখো এই গ্রুপগুলো কিন্তু সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে না? এই জন্য হচ্ছে এইটাতেও তোমার জ্যামিতিক সমানতা পসিবল নয়, এটাও ক্যান্সেল আউট। আর এটাতে হবে, এটাতে হবে না। কেন? ডাবল বন্ড নাই এখানে, কার্বন কার্বন ডাবল বন্ড নাই, সো এটা হবে না। সো এখানে অপশন আমরা এলিমিনেশন করে কিন্তু বলতে পারলাম যে কোনটা আনসার। কোনটা আনসার বলো তো? কোনটা আনসার? এইটা আনসার। দেখছো, অপশন জাস্ট অপশন এলিমিনেশন করে কিন্তু আমি আনসার বলে দিতে পারলাম। আমি যদি মানে কিছু মানে নাও জানি এখানে, জাস্ট এই দুটা কথা যদি জানি আমি, তাও কিন্তু আমি কি বলে দিতে পারবো আনসার কোনটা, জাস্ট অপশন এলিমিনেশন করে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রাইম ইউনিভার্সিটি আসছে। বুঝতে পারছো জিনিসটা? সো এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজটাই হচ্ছে এটা, তোমার কমন সেন্স টেস্ট করবে, তুমি কত দ্রুত চিন্তা করতে পারো টেস্ট করবে। এখন যদি ভাই একজন মানুষ যদি চিন্তাই করতে না পারে এখানে যে কোনটার ক্ষেত্রে কি হবে, মানে এই যে দুটো কন্ডিশন, এটা কিন্তু চিন্তার বিষয়, তাই না? এটা তো আমি তোমাকে হুট করে লিখে দিই নাই, তোমাকে ডেভেলপ করছি তোমার চিন্তার আগে।
আমি তো তোমাকে শুরুতেই ভাই এই কন্ডিশনটা লিখে দিই নাই, লিখে দিছি না। আগে এই কন্ডিশনটা কেন আসছে, মানে কেন দুইটা গ্রুপ ভিন্ন হতে হবে এইটার কারণ ব্যাখ্যা করলাম, তারপরে তোমাকে কন্ডিশনটা লিখে দিছি। অর্থাৎ তোমার মধ্যে আগে সেন্সটা ডেভেলপ করছি, তারপরে তোমাকে আমি এই কন্ডিশনটা লিখে দিছি। তার মানে তোমার মধ্যে ওই চিন্তাটা আমি আগে ঢুকাই দিছি মাথার মধ্যে। এই জন্যই তুমি এখানে চিন্তা করতে পারছো যে এটা হবে না, এটা হবে না। বুঝতে পারছো জিনিসটা? সো অপশন এলিমিনেশন করা কিন্তু এটা চিন্তার ফসল। এটাই হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে থাকে। ঠিক আছে? সো আমরা কিন্তু এটা আনসার বলতে পারলাম। ওকে, এবার চলো আমরা একটু আমাদের থিওরিটিক্যালি এটা আমরা প্রুফ করি যে কিভাবে এটা আনসার। দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি চাইলে, সি ডবল বন্ড সি, তাই না? এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন আছে, এখানে তোমার ক্লোরিন আছে। এইটা এটা কনফিগারেশন, তাই না? দেখো এই গ্রুপ আর এই গ্রুপ কিন্তু সেম না, এই গ্রুপ আর এই গ্রুপ কিন্তু সেম না, কাজেই আমাদের এই কন্ডিশনটা মেনে চলছে। আর ডাবল বন্ডটা এখানে আছে, সো এই কন্ডিশনটা মেনে চলছে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কনফিগারেশন। আমি যদি চাই আমি হাইড্রোজেনকে এখানে নিয়ে আসতে পারি আর এটাকে এখানে নিয়ে যেতে পারি, তখন আমি কিন্তু আরেকটা কনফিগারেশন পাবো। বলো তো এটার নাম কি? এটা কোন কনফিগারেশন? দেখো সেম গ্রুপগুলা কিন্তু সেম সাইডে আছে, এইটা। সো এটা হচ্ছে সিস। আমি যদি এটাকে এইভাবে লিখি, আমি যদি এটাকে এইভাবে লিখি, আমি যদি এটাকে এইভাবে লিখি, তাহলে সেটা ট্রান্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ট্রান্স হয়ে যাবে। কেন ট্রান্স হয়ে যাবে? কারণ সেম গ্রুপগুলো তখন কি থাকবে? অপোজিট সাইডে থাকবে, এই জন্য এটা ট্রান্স হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? সো এটা হচ্ছে আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা এইটা একটা কোয়েশ্চন জাহাঙ্গীরনগর আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে আসছে। সিস বিউট টুইন এন্ড ট্রান্স বিউট টুইন কোন ধরনের সমানতার উদাহরণ? প্রথম কথা হচ্ছে ভাই কমন সেন্স। কমন সেন্স আমরা আগে অ্যাপ্লাই করব। সিস এন্ড ট্রান্স এই দুটা ওয়ার্ড কোন ধরনের আইসোমারিজমের সাথে সম্পর্কিত? অবশ্যই জ্যামিতিক আইসোমারিজমের সাথে সম্পর্কিত। তার মানে এখানে তুমি প্রথমেই এইটা আনসার করবা, মানে কিছু বুঝো না বুঝো এইটুকু তো বুঝতে পারছো যে সিস এন্ড ট্রান্স জ্যামিতিক সমানতার সাথে রিলেটেড। আনসার হবে আমাদের এইটা, শেষ। সিস এন্ড ট্রান্সের সাথে কিন্তু এইটার কোনো সম্পর্ক নাই, এইটারও কোনো সম্পর্ক নাই, এইটারও কোনো সম্পর্ক নাই। সো সম্পর্ক আছে শুধুমাত্র কোনটির? জ্যামিতিক সমানতার। এটাই হচ্ছে আমাদের আনসার এখান থেকে। ক্লিয়ার? ফাইন। এইবার আসো আমরা তোমাকে এই দুইটা কনফিগারেশন লিখে দেখাই, তাহলে আমাদের এইটাও কিন্তু শিখা হয়ে যাবে এখান থেকে। ওকে, সিস বিউট টুইন, প্রথমে আমরা হচ্ছে বিউট টুইন এটা লিখি আগে। সিস মানে তো আমাদের বুঝাচ্ছে যে গ্রুপগুলা কোন সাইডে থাকবে, সেম সাইডে নাকি অপোজিট সাইডে, এইটা দিয়ে বুঝাচ্ছে। বাট মূল কম্পাউন্ড তোমার এইটুকু, এটুকু না মূল কম্পাউন্ড, এই যে এইটুকু সিস বিউট টুইন, এটা হচ্ছে মূল কম্পাউন্ড। সো আমরা চলো এটা লেখার চেষ্টা করি একটু। বিউট মানে 4টা কার্বন থাকবে, একটা, দুইটা, তিনটা, চারটা কার্বন। টু ইন 2 নম্বর কার্বনে ডাবল বন্ড, 1 2 এখানে ডাবল বন্ড থাকবে। তাহলে বাকিগুলো হাত ফিল আপ করে দাও হাইড্রোজেন দ্বারা। এখানে CH3 দিবা, এখানে 2টা 3টা, এখানে হাইড্রোজেন দিয়ে দাও একটা, এখানে হাইড্রোজেন দিয়ে দাও একটা, এখানে CH3 দিয়ে দাও। ওকে, এটা হচ্ছে তোমার সিএস, এটা হচ্ছে তোমার বিউট টুইন। এটা কি বলতো? এটা হচ্ছে বিউট 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 টুইন, বিউট টু ইন, এটা হচ্ছে বিউট টুইন। এখন আমি যদি সিস লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? সিস মানে কি? সেম গ্রুপগুলা সেম সাইডে। তাহলে এখানে হাইড্রোজেন দিব, এখানে হাইড্রোজেন দিব, এই যে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, এখানে মিথাইল দিব, এখানে মিথাইল দিব। এটা হচ্ছে সিস, এটা হচ্ছে সিস বিউট টুইন। ওকে, আর ট্রান্স লিখলে আমরা কিভাবে লিখবো? ট্রান্স লিখলে আমরা বিপরীত দিকে লিখবো। যেখানে হাইড্রোজেন দিলে এখানে হাইড্রোজেন দিব, এখানে মিথাইল দিলে এখানে মিথাইল দিব। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্স। সো আশা করি যে বুঝতে পারছো। আচ্ছা, আমাদের হয়তো আজকে এই টপিকের উপর আর কোনো প্রশ্ন নাই। আর যত অনেক প্রশ্ন আছে, প্রশ্ন ব্যাংকে এই টপিকের উপর অনেক প্রশ্ন আছে। তো আমার তো ওইগুলো সবগুলো তুলে আনার দরকার নাই এখানে, তাই না? আমি জাস্ট 2টা প্রশ্ন দিয়ে তোমাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। অনেক প্রশ্ন আছে এখানে, এগুলা তুমি পারবা। তোমাকে যেইটুকু বেসিক ডেভেলপ করে দিছি এখানে, তুমি ইনশাল্লাহ এইটুকু দিয়ে সব কোয়েশ্চেন তুমি অনায়াসে সলভ করতে পারবা। এডমিশন টেস্টের সবগুলা কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা। প্রশ্ন ব্যাংক তুমি সলভ করো তাহলে বুঝতে পারবা। আর সলভ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, আমি তোমাকে সেটা বুঝাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার কোনো ক্লাসে আমাকে জানাই দিবা, তাহলে হয়ে যাবে। অলরাইট, সো এই তো। সো আমরা বেসিক ডেভেলপ করে দিলাম, দুই একটা এক্সাম্পল দেখাই দিলাম। আর এই তো, এর মাধ্যমে আমরা জ্যামিতিক সমানতার পার্টটা আমাদের শেষ হলো এখানেই। আর আমাদের হয়তো আলোক সমানতা আমরা আজকে শুরু করতে পারতাম,
আজকে চাচ্ছি না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ? আর এইটা আমি হয়তো আলসমনতা নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করব। ঠিক আছে? এগুলো আসলে অনেক সহজে মানে অনেক সংক্ষেপে আলোচনা করা যায়। আমি চাচ্ছি না তোমার যেহেতু হাতে সময় আছে, মানে কথাটা বোঝার চেষ্টা করো। এই যে জ্যামিতিক সমানুতা এটাকে আমি ২ কথায় কিন্তু শেষ করতে পারতাম এইভাবেই। এই যে একটু আগে এই যে এই ২ টা ওয়ার্ড বলে কিন্তু শেষ করতে পারতাম। এই যে ২ টা ওয়ার্ড, এই যে ডাবল বন্ড থাকবে আর এইরকম থাকবে। এই ২ টা ওয়ার্ড বলেই কিন্তু আমি তোমাকে জ্যামিতিক সমানুতার কনক্লুশন টানতে পারতাম। বাট আমি এই কাজটা কিন্তু করি নাই ভাই। আমি চাই না এরকম এত সংক্ষেপে বা শর্টকাট পড়াশোনা করে তুমি যাও। হাতে প্রচুর সময় আছে। সেন্স ডেভেলপ করো কনসেপ্ট কেমিস্ট্রির, হ্যাঁ? সেন্স ডেভেলপ করো, নট কনসেপ্ট ডেভেলপ করো। কনসেপ্ট ডেভেলপ করলে তুমি ওই কনসেপ্টের মধ্যেই আটকে থাকবা। যতটুকু বুঝো ওটুকুই। বাট সেন্স ডেভেলপ করলে কনসেপ্টের বাইরে গিয়েও তুমি কোয়েশ্চন ক্র্যাক করতে পারবা। আমার ফিলোসফি হচ্ছে এইটা। সেন্স প্লাস কনসেপ্ট ২ টাই ডেভেলপ করার চেষ্টা করো। এটা করার জন্য তোমাকে ডিটেইলস পড়াশোনা করতে হবে। আমি এটাই চেষ্টা করতেছি। দেখি আল্লাহ কতটুকু নিয়ে যান। ওকে? সো যেভাবে আ আমি ক্লাসটা করালাম, এইভাবে তুমি জিনিসগুলো বোঝার চেষ্টা করো এবং নোট করো। যেটা বুঝো না পোজ করে আবার দেখার চেষ্টা করো। এবং প্রচুর কোয়েশ্চন সলভ করতে হবে এই সময়টাতে। যেই কনসেপ্টটা পড়ায় দিলাম সেই কনসেপ্টের আদলে প্রচুর কোয়েশ্চন সলভ করতে হবে কোয়েশ্চন ব্যাংক থেকে, তাহলেই পারবা। সো আমরা ধীরে, ধীরে আগাচ্ছি হয়তোবা। ধীরে, ধীরে আগাচ্ছি, বাট ধীরে, ধীরে আগালেও আমরা একদম সবকিছু পড়ে মানে একদম ডিটেইলসে পড়ে আগাচ্ছি, যাতে করে আমাদের আর কোনোদিন এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে মানে পিছনে তাকাতে হয় না। হ্যাঁ? এমন যদি হয় আমি কিছু পড়ালাম, কিছু স্কিপ করে, করে তাড়াতাড়ি আগায় গেলাম। তখন দেখবা তুমি কোয়েশ্চন ব্যাংক যখন সলভ করতে যাবা, তখন দেখবা অনেক কিছু লেকিংস তোমার লাগতেছে। ওইটা যাতে আমাদের না হয় আমি এই চেষ্টাটা করতেছি। তো নেক্সট এ দেখি কি করা যায় আরকি। ওকে? ভালো থেকো। আর এইটুকুই আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।